শুরুতেই কিছু কথা বলছি, আপনারা অনেকেই আছেন গল্পটি পড়বেন জানি। আপনাদের জন্যই তো গল্প বানানো। আপনারা যখন গল্প পড়েন এবং আপনার মূল্যবান মতামত জানান তখন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই প্লিজ প্লিজ প্রতিটি গল্প যখন পড়বেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। যদি আপনার কাছে ভালো লাগে তবে সেটি প্রকাশ করুন, আর যদি খারাপ লাগে সেটাও প্রকাশ করুন প্লিজ। আপনার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে গল্প শুরু করছি। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ২১। আরুষি মারিয়াকে টানতে টানতে তাকে পুলিশের সামনে নিয়ে যায়। মারিয়া হতবাক হয়ে যায়। আরুষি বলে, তুই অনেক অন্যায় করেছিস মারিয়া। এবার তোকে তার শাস্তি পেতে হবে। আপাতত আমি তোকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। এরপর ওনারাই সিদ্ধান্ত নেবে কি করা যায়। তোকে এসাইলামে পাঠাবে নাকি অন্য কিছু তা ওনারাই ভেবে নেবেন। বলেই সে মারিয়াকে পুলিশের সামনে রেখে তার মা আরিশা খন্দকারের সামনে গিয়ে বলে, আম্মু, আজ তো তুমি সব সত্য জানলে, এরপরও কি আমায় ভুল বুঝবে? আমাকে নিজের বুকে টেনে নেবে না? আরিশা খন্দকার নিজের মেয়েকে বুকে টেনে নিয়ে বলেন, আমাকে তুই ক্ষমা করিস না আরু। আমি তোকে ভুল বুঝেছি। আমি সত্যিই খুব খারাপ মা। তাই তোর সবথেকে খারাপ সময়ে যখন তোকে আমার সবথেকে বেশি দরকার ছিল তখন আমি তোর পাশে ছিলাম না। এর জন্য আমি লজ্জিত। আমাকে তুই কখনো ক্ষমা করিস না। না আম্মু, এভাবে বলো না প্লিজ। সন্তান হাজারো ভুল করলে তো মায়েরা তাদের সহজেই ক্ষমা করে দেয়। তাহলে সন্তানরা কি মা বাবার কিছু ভুলকে উপেক্ষা করতে পারে না? দুই মামের মধ্যে অনেক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। মারিয়ার হাতে পুলিশ হাতকড়া পরায়। মারিয়ার বাবা নীরব থাকলেও মারিয়ার মা মনোয়ারা খাতুন এবার একটু অস্থির হয়ে ওঠেন। মারিয়াকে যখন পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল তখনও সে রাজীবের দিকে তাকিয়ে বলে, আমি তোমার জন্য নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করে যাব রাজীব ভাই। আমি প্রমাণ করে দেব যে আমার ভালোবাসা মিথ্যা ছিল না। ওই কারাগারের চার দেয়াল তোমার প্রতি আমার ভালোবাসা এক চিমটিও কমাবে না। সবাই কি ভাবে শুধু আরুর মতো মেয়েরাই ভালোবাসতে পারে, আর মারিয়ার মতো মেয়েরা যাদের সমাজ তথাকথিত ভিলেন বলে তারা কি ভালোবাসতে পারে না? আমি কথা দিচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার প্রতি আমার ভালোবাসা বজায় রাখব। এই জেলে যাওয়া নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার আক্ষেপ শুধু একটাই, তোমাকে এক সিন্ধু পরিমাণ ভালোবেসে বিনিময়ে এক বিন্দু বিন্দু ভালোবাসাও পেলাম না। কথাটা বলতেই মারিয়ার মুখে একটা মলিন হাসি ফুটে ওঠে। রাজীব নিরুত্তর থাকে। জাহিদ শেখ এগিয়ে এসে আরুষির মাথায় হাত বুলিয়ে বলেন, এতদিন তো সবাই আমার প্রিন্সেস অনেক কিছুই বলেছেন কোনো কিছু বিচার না করে। আজ কি তারা শেষবের জন্য ক্ষমা চাইবে না? কথাটা বলেই কিছু দূরে দাঁড়ানো নির্ঝর খানের দিকে তাকান তিনি। নির্ঝর খান কিছুটা থতমত খেয়ে যান। তবে নিজের ইগো বজায় রাখতে তিনি বলে ওঠেন, এসব যা হয়ে গেল সবটাই অনাকাঙ্ক্ষিত। আমরা সবাই ভুল বুঝেছিলাম, কিন্তু সেটা পরিস্থিতির জন্য। তবে এখন যখন সব সত্য সামনে এসেছে তখন এইসব ভুল থেকে বেরিয়ে আসা উচিত। আরহাম আর আরুষি তো কোনো সম্পর্কে ছিল না। এই বিয়েটা একটা মিথ্যার উপর দাঁড়িয়ে হয়েছে, তাই এবার এই মিথ্যা সম্পর্কটা ভেঙে ফেলার সময় হয়ে এসেছে। আফিফা খান নিজের স্বামীর মুখে এহেন কথা শুনে বলেন, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সায়রা সেদিন বিয়ের আসরে কতটাই না অপমানিত হল। হ্যাঁ, আরুষিরও অনেক অপমান হয়েছে, যা দুঃখজনক, কিন্তু সায়রা কষ্টটাও কম না। ও বেচারি তো ছোটবেলা থেকেই নিজের মাকে ছাড়া কত কষ্টে বড় হয়েছে। সেখানে আরুষিকে সামলানোর জন্য ওর মা বাবা আছেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আরহাম ও আরুষির বিয়েটা জোরপূর্বক হয়েছিল, তাও একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে, তাই এই বিয়েটা ভেঙে দিতে, তারপর আবার সায়রার সাথে আরহামের বিয়ে দিতে। জাহিদ শেখও বলেন, এই বিষয়ে আমিও আপনার সাথে একমত। আমিও চাই না আমার মেয়ে এই অসুস্থ সম্পর্কে থাকুক। আরহাম আর আরুষির আলাদা হওয়াই সব সমস্যার সমাধান হবে। আরিশা খন্দকার বলে ওঠেন, জাহিদ, নির্ঝর ভাইয়া, আপনারা একটু শান্ত হন। এভাবে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক না। আর জীবনটা আরহাম ও আরুর, তাই ওরা একসাথে থাকবে নাকি আলাদা হয়ে যাবে সেই সিদ্ধান্তটাও ওদেরকেই নিতে দিন। আফিফা খানও বলে ওঠেন, হ্যাঁ বনু একদম ঠিক বলেছে। তাছাড়া আরহাম তো। আফিফা খান নিজের কথা সম্পূর্ণ করার আগেই আরুষি বলে ওঠে, আমরাই এই সম্পর্কের ইতি টানতে চাই খালামনি। মিথ্যের উপর তৈরি একটা সম্পর্ক কখনো ভালো হয় না। আরুষির কথাটা শুনে আরহাম হতবাক হয়ে যায়। তার বুকের বাপাসটা ব্যথায় জ্বলতে থাকে। তার চোখেও যেন সেই ব্যথা ফুটে ওঠে।
আরুষি আরহামের দিকে তাকিয়ে বলে, আজ মারিয়ার সত্যটা সামনে আনতে আপনি আমায় অনেক সাহায্য করেছেন। এমনকি এভাবে মারিয়াকে ভয় দেখিয়ে সত্যটা বের করে আনার বুদ্ধিটাও আপনার ছিল। সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার প্রতি চিরায়ত বৈরী সম্পর্ক দূর করে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হয়তো আমার সম্ভব। কিন্তু আপনাকে ভালোবাসা কিংবা আপনার সাথে সংসার করার কোনো ইচ্ছা আমার নেই। তাই আমি এই সম্পর্কের ইতি টানতে চাই। জাহিদ শেখ নিজের মেয়ের কথা শুনে সমর্থন জানিয়ে বলেন, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ। তোমার পাপা এই সিদ্ধান্তে তোমার পাশে আছে। আরিশা খন্দকার বলে ওঠেন, কিন্তু আরহাম তো। এমন সময় আরহাম দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে বলে, আমি আরুষির সিদ্ধান্তটা মেনে নিতে প্রস্তুত। ও যদি এই সম্পর্কটা রাখতে না চায় তাহলে আমিও ওকে জোর করব না। আমাকে ছেড়ে দিয়েই যদি ও সুখী হতে পারে তাহলে তাই হোক। অভিমান থেকেই কথাগুলো বলে আরহাম। অতঃপর সাথে সাথেই সেই স্থান ত্যাগ করে বেরিয়ে যায়। আমান যে একটু দূরে দাঁড়িয়েছিল সে আরহামের পেছন পেছন যায় নিজের ভাইকে সান্ত্বনা দিতে। কারণ সে খুব ভালো করেই বুঝতে পারে তাই বড় ভাই কতটা কষ্ট ও অভিমান নিয়ে এসব কথা বলেছে। নির্ঝর খান জাহিদ শেখের উদ্দেশ্যে বলেন, তাহলে ওই কথাই রইল। খুব শীঘ্রই আরহাম ও আরুষির পথ আলাদা হতে চলেছে। রাজীব যে সেখানেই উপস্থিত ছিল সে এসব কথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়। মনে মনে ভাবে, তাহলে আরুকে আবার নিজের করে পাওয়ার একটা সুযোগ আমি পাব। এই ভাবনা থেকেই সে আরুষির পাশে এসে তার কাঁধে হাত রেখে বলে, তোমার সিদ্ধান্তে আমিও তোমার পাশেই আছি আরু, একজন বন্ধু, সিনিয়র ও শুভাকাঙ্ক্ষী হিসেবে। আর হয়তোবা তোমার ভবিষ্যতের সঙ্গী হিসেবেও। শেষের কথাটা মনে মনে বলে রাজীব। এদিকে আরিশা খন্দকার ও আফিফা খান দুজনেই হতাশ চোখে একে অপরের দিকে তাকান। আরিশা খন্দকার আফিফা খানের দিকে এগিয়ে গিয়ে বলেন, এসব কি হয়ে গেল আপ্পি? এভাবে আরহাম ও আরুর সংসারটা ভেঙে যাবে। আফিফা খানও হতাশ স্বরে বলেন, আমি কিছুই বুঝতে পারছি না বনু। আমার বর আর তোর বর এই দুজনই হল যত নষ্টের গোড়া। নিজেদের ইগো বজায় রাখতে শুধু শুধু এসব করছে। শুধু ওনাদের দোষ দিয়ে কি হবে? আরও কম নয়। আরহামের ভালোবাসাটা ও বুঝতে পারছে না। যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে। এখন এই ডিভোর্সটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আমার মনে হয় আরহামের সাথেই আরও সুখী হতে পারবে। আমারও তাই মনে হয়, তাছাড়া আমার ছেলেটাও আরুকে ভালোবাসে। এবার যা করার আমাদেরই করতে হবে। কিছুতেই ওদের সম্পর্কটা আমরা ভাঙতে দেব না। আমিও এই ব্যাপারে তোমার পাশেই আছি আপ্পি। আমরা দুজন মিলে যে করেই হোক এই অঘটন আটকাবই। বলেই দুজনে একসাথে হাত মেলায়। অন্যদিকে জাহিদ শেখ ও নির্ঝর খান দুজনের দিকেই চোখে চোখ রেখে তাকিয়ে থাকেন, যা তাদের দুজনের মধ্যকার স্নায়ুযুদ্ধ ফুটিয়ে তোলে। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ২২। আরুষিকে নিয়ে সিলেটে ফিরে আসে জাহিদ শেখ। আরিশা খন্দকারও চলে আসেন। জাহিদ শেখ সিলেটে এসেই আরুষিকে বলেন, তোমার উপর দিয়ে এই কয়দিন যা ঝড় গেল তাতে এখনই তার তোমায় ঢাকায় যেতে হবে না। আগে কিছুদিন এখানে থেকে একটু নিজেকে স্বাভাবিক করো। পাপা সব সময় তোমার পাশে আছে। আরুষি আবেগপ্রবণ হয়ে জাহিদ শেখকে জড়িয়ে ধরে। আরিশা খন্দকারও আরুষির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, শুধু তাই নয়, এই সময়ের মধ্যে নিজের জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত তোকে নিতে হবে আরু। আমি এমনিতেই তোকে এই বিয়েটা করতে বাধ্য করে ভুল করেছি, তাই আর তোকে কোনো সিদ্ধান্ত নিতে জোর করব না। তুই যথেষ্ট বুদ্ধিমতী। তাই তোর সিদ্ধান্তের উপর আমি ভরসা রাখলাম। আরুষি নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ আম্মু। তোমায় আমি নিরাশ হতে দেব না, এমন সিদ্ধান্ত নেব যা সবার জন্য ভালোই হবে। আরিশা খন্দকার মাথা নাড়ান। জাহিদ শেখ আরুষিকে বলেন, এখন তুমি নিজের রুমে গিয়ে বিশ্রাম নাও। পরে কথা হবে। অতঃপর আরুষি নিজের রুমে চলে যায়। আরহাম নিজের রুমে লাইট অফ করে বসে আছে। এমন সময় আমান এসে রুমের লাইট অন করল। আরহাম চোখ তুলে আমানকে দেখেই বলল, আমাকে একটু একা থাকতে দে ভাই। বিরক্ত করিস না প্লিজ। আমান এসে আরহামের পাশে বসে তার কাঁধে হাত রেখে বলল, তোমার যে কোনো বিপদে আমাকে তুমি নিজের পাশে পাবে ভাইয়া। নিজেকে একা মনে করো না। আমি জানি সেটা। আমি হয়তো একজন ছেলে, ভাই বা স্বামী হিসেবে পারফেক্ট নেই, কিন্তু আমার ভাই সব দিক দিয়ে পারফেক্ট। উফ, ভাইয়া এতটা পাম দিও না। যাই হোক, মূল কথায় আসি, আমি তোমার চোখমুখের অবস্থা দেখেই বুঝতে পারছি তুমি আরও আপাইকে কতটা ভালোবাসো। কিন্তু পরিবার থেকে তোমাদের এই সম্পর্কটা ভাঙার কথা উঠলেও তুমি কোনো প্রতিবাদ জানালে না। এটা তুমি ঠিক করনি ভাইয়া। তোমার সবাইকে নিজের মনের কথাটা জানানো উচিত। না হলে কেউ তোমায় বুঝবে না।
সবাই আমাকে বুঝে কি হবে ভাই? তাতে তো আমি কোনো লাভ দেখতে পাচ্ছি না। যার বোঝা উচিত সেই তো বুঝছে না। দেখলি না, তোর আরু আপাই কিভাবে সবার সামনে বলল আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। সেখানে আমি কেন ওকে জোর করতে যাব? কেউ স্বেচ্ছায় থাকতে না চাইলে আমিও তাকে জোর করব না। কিন্তু এসব করতে গিয়ে তো তুমি নিজেই সবথেকে বেশি কষ্ট পাচ্ছ। আমার কষ্ট কি কেউ মূল্যায়ন করেও আদৌ? ড্যাড নিজের ইগো নিয়ে আছে, আরুষিও নিজের জেদ নিয়ে আছে। সবারই ইচ্ছার মূল্য আছে, শুধু আমার নেই। আমাকে তো কারো মানুষ বলে মনেই হয় না, ইমোশনবিহীন পাথর মনে হয় যাকে যত খুশি আঘাত দেয়া যায়। তোমার নিজের ভালোবাসার জন্য তোমার নিজেকেই লড়াই করতে হবে ভাইয়া। যদি তুমি আরু আপাইকে ভালোবাসো আর তাকে নিজের করে পেতে চাও, তাহলে এভাবে হাত পা গুটিয়ে বসে থেকো না। প্রয়োজনে গোটা দুনিয়ার সাথে লড়াই করে তাকে নিজের করে নাও। আমি যেই ভুল করেছি, সেই ভুলের পুনরাবৃত্তি তুমি করো না। মানে? আমানের কথায় কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে আরহাম। আমান বলে, কিছু না। যেটা বললাম একটু ভেবে দেখো। বলেই আমান বেরিয়ে যায়। আমান যাবার পরেই আফিফা খান আরহামের রুমে আসেন। তাকে দেখেই আরহাম বলে, মম তুমি? হ্যাঁ, আমি। তোমাকে একটা পরামর্শ দিতে এসেছিলাম। তবে আমার আগেই আমান তোমাকে সেই পরামর্শ দিয়ে ফেলেছে। তোমার বাবার ইগো আর পাগলামিতে আমারও সায় নেই। সায়রাও স্পষ্ট করে বলে দিয়েছে সে আর তোমাকে বিয়ে করবে না। শায়েন ভাইয়েরও কোনো মতো নেই এই বিয়েতে। কিন্তু তোমার বাবা আদাজল খেয়ে নেমেছে এই বিয়েটা দিতে। এভাবে জোর করে কিছু হয় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব সিলেট যাও, নিজের স্ত্রীকে ফিরিয়ে আনো। আরহামের দাদি নিজুম খানও চলে আসেন সেখানে। তিনিও বলেন, হ্যাঁ দাদুভাই, নিজেদের মধ্যে এসব ইগোর লড়াই সরিয়ে রেখে ভালোবাসার জন্য লড়াই করো। আরহাম বলে ওঠে, ঠিক বলেছ তোমরা। আরুষি যাই বলুক, এবার আমি নিজের ভালোবাসার জন্য লড়ব। বলেই আরহাম নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করে। অতঃপর বেরোনোর সময় নিজের মা ও দাদির উদ্দেশ্যে বলে, তোমরা আমার জন্য দোয়া করিও আম্মু ও দাদি। আমি আমার ভালোবাসাকে যেন জয় করে ফিরতে পারি। নিঝুম খান বলেন, তুমি অবশ্যই জয়ী হবে দাদুভাই। আফিফা খান বলেন, আমি তোমার খালাম্নিকে বলে দেব তুমি যাচ্ছ। তারপর সিলেটে যা করার আরিশাই করবে। আরুষি নিজের ঘরে বসেছিল। এমন সময় আরিশা খন্দকার হাতে খাবারের থালা নিয়ে এসে বলেন, কি হয়েছে আরু? তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? আরুষি বলে, আম্মু তুমি? আমি। এসেছিস থেকে তো কিছু খাসনি। তাই তোর জন্য খাবার নিয়ে এলাম। নিজের প্রতি যদি তোর একটুও খেয়াল থাকে। আসলে আম্মু। থাক, আর কিছু বলতে হবে না। এদিকে আয়, কতদিন তোকে নিজের হাতে খাইয়ে দেই না। আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব। তাই আম্মু, কতদিন পর তোমার হাতে খাব। আয়। আরিশা খন্দকার যত্ন করে আরুষিকে খাইয়ে দিতে থাকেন। হঠাৎ করে বলে ওঠেন, তুই কি সত্যিই আরহামের সাথে সম্পর্কটা রাখতে চাস না? না আম্মু। কেন? আরহাম তো ছেলে হিসেবে খারাপ না। আর ও তোকে ভালোবাসে। কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি না। সত্যি কি ভালোবাসিস না? মানে? এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে কর, উত্তর পেয়ে যাবি। আরুষি আরহামের সাথে কাটানো কিছু মুহূর্ত ভাবতে থাকে। ছোটবেলা থেকে তাদের মধ্যে বনিবনা না থাকলেও কেন জানি একে অপরের প্রতি এক অদ্ভুত টান সবসময় ছিল। আরুষি যখন এসব নিয়ে ভাবছিল তখন আরিশা বলেন, বেশি চাপ নিতে হবে না, এখন পরে ঠান্ডা মাথায় ভাবিস। এরই মধ্যে জাহিদ শেখ সেখানে চলে এসে বলেন, বাহ, আমার প্রিন্সেস তো দেখছি নিজের মায়ের হাতে ভাত খাচ্ছে। পাপাও প্রিন্সেসকে একটু খাওয়াতে চায়। আরিশা জাহিদ শেখের হাতে ভাতের প্লেট তুলে দিয়ে বলেন, নাও, নিজের প্রিন্সেসকে খাইয়ে দাও। নিজে থেকে তো না নিজের খেয়াল রাখতে পারে আর না কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমরা না থাকলে যে ও কি করবে? আরুষি বলে ওঠে, এসব কথা একদম বলবে না আম্মু। পাপা তুমি আম্মুকে বকে দাও তো। তোমরা সব সময় আমার সাথে থাকবে। আর আম্মু তুমি তো জানো আমি কতটা অগোছালো একটা মেয়ে। তাই আমার জীবন গুছিয়ে দিতে তোমাকে সব সময় আমার পাশে থাকতে হবে। জাহিদ শেখ আরুষিকে খাইয়ে দিতে থাকেন। এমন সময় তার ফোনে কল আসলে তিনি ভীষণ রেগে কারো সাথে কিছু সময় কথা বলেন। আরিশা খন্দকার এভাবে রাখতে দেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে? তুমি এত রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছি কি আর শখ করে? ওই ঈশান কবির, আমার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ, আমার পার্টিতে সমস্যা তৈরি করছে। অনেক বিশ্বস্ত লোকও আমার পার্টি ছেড়ে দিচ্ছে। আমার যা রাগ হচ্ছে না। আর আমি ঠিকই বুঝতে পারছি এসবের পেছনে ওনার স্ত্রী আছেন। শুনেছি পর্দার আড়ালে থাকা সেই মহিলা ভীষণ ধুরন্ধর। ঈশানের নাম শুনতেই আরুষির অতীতের কথাগুলো মনে পড়ল।
তাই তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু সাথে এটাও ভাবলেন, কে হতে পারে ঈশান কবিরের ধুরন্ধর স্ত্রী? নির্ঝর, আফিফা, নিজুমাবরাজ, শাইন বৃষ্টি, জায়দারিসা সহ তাদের সন্তানদের ছবির সামনে দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়সী নারী, যার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। তিনি বৃষ্টির ছবিতে একটা ক্রোশ দাগ দিলেন। অতঃপর বাকিদের দিকে তাকিয়ে বললেন, একজনের উপর তো আমার বদলা নেয়া শেষ। এবার বাকিদের পালা। খান পরিবারের সবার জীবন আমি ধ্বংস করে দেব। এটাই আমার প্রতিজ্ঞা। অশ্রুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ২৩। আরুষি চুপচাপ নিজের ঘরে বসেছিল। এমন সময় বাইরে একটা চিরচেনা স্বর শুনে সে অবাক হয়ে বাইরে বের হয় এবং আরহামকে দেখে অবাক হয়। আরিশা খন্দকার আরহামের সাথে হেসে হেসে কথা বলছিল। আরুষিকে দেখেই তিনি বলেন, ওই তো আরু এসে গেছে। আরুষি এগিয়ে এসে আরহামের উদ্দেশ্যে বলে, আপনি এখানে কি করছেন? আরহাম হেসে বলে, কেন? আমি নিজের খালামনির বাসায় আসতে পারি না। আরুষি বলে, আমি সেটা বলতে চাইনি, কিন্তু এভাবে হঠাৎ। আরিশা খন্দকার আরুষিকে থামিয়ে দিয়ে বলেন, ও ওর খালামনির বাড়িতে এসেছে, তাই এই নিয়ে আমি আর তোর কোনো কথা শুনব না। আরহাম, যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু বিশ্রাম করো। আমি তোমার পছন্দমতো সব খাবার রান্না করছি। আরহাম মাথা নাড়িয়ে ভেতরের দিকে যায়। আরুষি দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এসে বলে, আম্মু যে কি করে কিছু বুঝি না এভাবে মিস্টার আরহামকে এখানে থাকার অনুমতি দিয়ে দিল। না জানি উনি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। আরুষির ভাবনার মধ্যেই হঠাৎ করে আরহাম তার ঘরের দরজায় সামনে এসে দাঁড়িয়ে বলে, মে আই কাম ইন, আরুষি? আরুষি আরহামের দিকে তাকিয়ে বলে, এসেই যখন পড়েছেন তখন আসুন। আরহাম ভেতরে প্রবেশ করে বলে, আমার এখানে আসায় তুমি কি খুশি হওনি? খুশি হব না কেন? আসলে একটু অবাক হয়েছি, তাই আর কি। মানে তুমি খুশি? না মানে? আচ্ছা থাক, তোমায় আর কনফিউজন না করি। তো আমি এত মেয়েদের ন্যাকামো করে কিছু বলতে চাই না। যা বলার স্পষ্ট করেই বলি, আমি এখানে এসেছি তোমার মন জয় করে তোমাকে আবার ফিরিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যেই, অন্য কোনো কারণে নয়। আর তুমি আমার সাথে ফিরে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রাখো। আরুষি বলে ওঠে, আপনি শুধু শুধু জেদ করছেন। কেন বুঝতে পারছেন না যে আমি এই সম্পর্কটা আরও টিকিয়ে রাখতে অনিচ্ছুক? এই জন্যই তো আমি চাইছি না ফিরে যেতে। তবুও কেন জোর করছেন আমায়? জোর করে কি কোনো সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব? আমি এত কিছু জানি না আরুষি। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আর এই ভালোবাসা পাওয়ার জন্য আমি লড়াই করব। এত সহজে কিছুতেই আমি হার মানব না। আরুষি হতাশ স্বরে বলে, আমার আর কিছু বলার নেই। আপনার যা করার তাই করুন, কিন্তু আমি আপনার জীবনে আর ফিরব না। এটাই আমার শেষ কথা। বলেই আরুষি বিছানার দিকে চলে আসতে নেয়, এমন সময় হঠাৎ তার ফোনে রাজীবের কল আসে। আরহাম আরুষির ফোনে রেজিড ওয়েই নামটা জ্বলে উঠতে দেখেই হিংসায় জ্বলে ওঠে। আরুষি ফোনটা রিসিভ কথা কিছুটা দূরে গিয়ে কথা বলতে শুরু করে। এদিকে আরহাম রেগে মনে মনে বলে, আমার সাথে কথা বলতে ওর এত অনীহা, আর এই রাজীবের সাথে কত হেসে হেসে কথাবার্তা। নাহ, কুল আরহাম কুল। একবার শুধু আমি আরুষিকে নিজের করে পাই, তারপর এসব রাজীব টাজীবের থেকে ওকে দূরে সরানো যাবে। নির্ঝর খান ভীষণ রেগে তার স্ত্রী আফিফা খানের দিকে তাকিয়ে আছেন। আফিফা খান বলে ওঠেন, তুমি শুধু শুধুই এত রাগ করছ। আরহাম কোনো ভুল করেনি, আর না তো আমি ওকে সাপোর্ট করে কোনো ভুল করেছি। আরু আরহামের স্ত্রী, আর আরহামও ওকে পছন্দ করে। সেখানে তুমি কেন ওদের মধ্যে বাধা হতে চাইছ? শুধু আরহাম পছন্দ করলেই তো হবে না। আরুষি তো আরহামকে পছন্দ করে না। দেখলে না সেদিন কিভাবে মুখের উপর আমার ছেলেকে প্রত্যাখ্যান করল। তারপরও আরহাম কোনো আক্কেলে ওর কাছে প্রেমের ভিক্ষা চাইতে গেছে। আমার ছেলেকে কি আমি এতটাই আত্মসম্মানহীন করে তৈরি করেছি নাকি? এটা তোমার আত্মসম্মান নয়, এটা ইগো। দুটোকে গুলিয়ে ফেলো না। ও নিজের স্ত্রীকেই ফিরিয়ে আনতে গেছে, বাইরের কোনো মেয়েকে নয়। এজন্য আমি নিজের ছেলেকে নিয়ে গর্ব করি। আর তুমি কেন আরুকে নিজের ছেলের বউ হিসেবে মানতে চাও না সেটাও আমি জানি। কারণ তুমি জাহিদ শেখকে তার অতীতের কার্যকলাপের জন্য পছন্দ করো না। আর তুমি ভাবো আরু হয়তো তার মতোই হয়েছে। সবটাই যখন জানো, তাহলে কেন আমার বিরোধিতা করছ? কারণ আরু শুধু জাহিদ শেখের মেয়ে নয়, ও আমার বনুরও মেয়ে। আর জাহিদ শেখকে আমিও ভরসা করি না, কিন্তু আমার বনুকে আমি পূর্ণ ভরসা করি। আমি জানি আমার বনু কখনো কোনো ভুল শিক্ষায় নিজের মেয়েকে করতে পারে না। তখন থেকে নিজের মেয়ে করছ। ও তো তোমার বোনের পালিত মেয়ে।
জানি না ওর আসল ফ্যামিলি স্ট্যাটাস কি। তোমার থেকে আমি এত নীচ চিন্তাভাবনা আশা করিনি নির্ঝর। যাও, আর কথাই নেই তোমার সাথে কোনো। বলেই আফিফা খান স্থান ত্যাগ করেন। এদিকে নির্ঝর খান এরকম একটা কথা বলায় বেশ লজ্জাবোধ করেন এবং ভাবেন, তাহলে কি সত্যিই আমি ভুল করছি? আমার কি নিজের ছেলের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়? জাহিদ শেখ আরহামের সিলেটে তাদের বাড়িতে আসার বিষয়টা নিয়ে একদম খুশি নন। তিনি আরিশা খন্দকারকে জিজ্ঞেস করেন, তুমি কিভাবে ওই ছেলেটাকে এরকম একটা পরিস্থিতিতে এখানে আসার অনুমতি দিলে আরিশা? তুমি জানো না গতকালকেই ওর আর আরুর বিচ্ছেদের কথা হলো, আর তুমি শান্ত হও, না হলে তোমার বিপি বেড়ে যাবে। আমি যেই সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি। আর তুমি ভুলে যাচ্ছ আরহাম আমার বোন পোহায়, তাই ও এখানে আসতেই পারে। সেটার বিরোধিতা করছি না আমি, কিন্তু সময় পরিস্থিতিটাও তো দেখতে হবে। সব পরিস্থিতি দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি। আরহাম আরুকে ভালোবাসে। আমার কাছে একটা সুযোগ চেয়েছে নিজের ভালোবাসা প্রমাণ করার। আমি কেন ওকে সেই সুযোগ দেব না? কিন্তু আরু তো ওকে ভালোবাসে না। সে তো একসময় আমিও তোমাকে ভালোবাসতাম না। কিন্তু তুমি কি হাল ছেড়েছিলে? শেষ পর্যন্ত কত চেষ্টা করেছিলে আমার ভালোবাসা পাওয়ার। তুমি তো আমার সাথে অনেক অন্যায় করেছিলে, তারপরও তো আমি সেসব ভুলে তোমায় আপন করে নিয়েছিলাম। সেখানে আরহাম তো কোনো দোষও করেনি। আর তুমি নিজের বেলায় তো এসব ভাবনি, তাহলে আজ নিজের মেয়ের বেলায় ভাবছ কেন? মানে নিজের বেলায় ১৬ আনা আর অন্যের বেলায় কাজকলা। জাহিদ শেখ এবার দমে যান। নিজের আর আরিশা খন্দকারের অতীতের দিনগুলোর কথা মনে করেন। কিভাবে তিনি জোরপূর্বক আরিশাকে বিয়ে করে প্রতিশোধ নিতে গিয়ে একসময় তারই প্রেমে পড়ে যান। যেই মেয়েকে আগে সবসময় অপমান করতেন আজ তারই প্রেমে তার হাত ধরে ২-৫টা বছর কাটিয়ে দিলেন। এসব ভেবে তিনি বলেন, ঠিক বলেছ তুমি। নিজের বেলায় আমি যেমন চেষ্টা করেছি আমার উচিত আরহামের চেষ্টাকেও সমর্থন করা। আসলে নিজের মেয়ের ব্যাপারে ভাবতে গিয়ে আমি অতীতের কথাগুলোই ভুলে গেছিলাম। যাই হোক, একজন প্রেমিক হিসেবে আরেকজন প্রেমিকের বেদনা আমার বোঝা উচিত। কোথায় আরহাম? ওকে ডেকে দাও। ওকে মেয়ে পটানোর কিছু টেকনিক শিখিয়ে দেই। কি যে বলো না তুমি! এত বয়স হয়ে গেছে, এত বড় মেয়ের বাবা হয়েছ, তবুও আক্কেল হল না। কখন কি বলতে হয় আজও জানো না। এভাবেই তাদের খুনসুটি চলতে থাকে। দূর থেকে তাদের হাসতে দেখে আরুষি ভীষণ খুশি হয় এবং বলে, আম্মু আর পাপা যেন সবসময় এভাবেই সুখী থাকে। আল্লাহর কাছে এটাই আমার একমাত্র চাওয়া। এমন সময় আরহাম এগিয়ে এসে বলে, আমি চাই আমরাও ওনাদের মতো একটা সুখী দাম্পত্য জীবন কাটাই, যেখানে সুখের কোনো খামতি হবে না। আরহামের কথা শুনে আরুষি অবাক চোখে তার দিকে তাকায়। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ২৪। আরুষি আরহামের দিকে যখন অবাক চোখে তাকিয়েছিল তখন আরহাম খানিক হেসে বলে, এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। আরুষি খানিক বিরক্তির স্বরে বলে, আপনি একটু বেশিই ভুল ভাবছেন। এমন কিছু সম্ভব না। আমি কখনোই আপনাকে ওই নজরে দেখিনি। তুমি বোধহয় নিজের মনের কথা কখনো নিজেই বুঝতে পারোনি আরুষি, তাই এসব বলছ। কিন্তু আমি বুঝেছি, তোমার মনে আছে যখন আমরা স্কুলে পড়তাম, স্কুলে একটা মেয়ের সাথে আমার প্রেমের গুজব রটেছিল, সেই সময় তুমি গিয়ে মেয়েটিকে আমার নামে কত বাজে কথা বলেছিলে যাতে ও আমার সাথে প্রেম না করে। কলেজ লাইফে তো আমি একটা মেয়ের সাথে ডেটে যাওয়ায় তুমি আমার মোমকে পর্যন্ত ব্যাপারটা জানিয়ে দিয়েছিলে। আর ভার্সিটি লাইফে আমি মেয়েদের দিকে তাকিয়ে থাকায় এসব কিছু তো তোমার জেলাসি ফুটিয়ে তোলে আরুষি। আমি জানি তুমি বলবে এসব কিছু তুমি আমার সাথে শত্রুতা থেকে করেছ, কিন্তু আসল কথাটা এই যে এই শত্রুতার আড়ালে লুকিয়েছিল ভালোবাসা, অধিকারবোধ, যা হয়তো তুমিও উপলব্ধি করতে পারোনি। এজন্য আমি তোমায় দোষও দেব না। আমি শুধু তোমায় পরামর্শ দেব, বাস্তবতাটাকে অস্বীকার না করে বাস্তবকে স্বীকার করে নাও। এতে তুমি ক্ষতিগ্রস্ত হবে না। আরুষি আরহামের কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তার মনে একটা অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। আরহামের কথাগুলো যেন তার অতীতের স্মৃতির দরজা খুলে দিয়েছে। স্কুল, কলেজ, ভার্সিটি, এত বছর ধরে আরহামের প্রতি তার আচরণ, তার রাগ, শত্রুতা, এমনকি ছোট ছোট জেলাসির মুহূর্তগুলো সব যেন একে একে চোখের সামনে ভেসে উঠছে। সে কি সত্যিই আরহামের প্রতি কখনো কোনো ভালোবাসা লুকিয়ে রেখেছিল, নাকি এটা শুধুই আরহামের কল্পনা? আরুষির মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আরহামের দিকে তাকায়। সে বলে, আপনি যা বলছেন তা আমার কাছে একদম অবান্তর মনে হচ্ছে। আমি কখনো আপনার প্রতি এমন কিছু ভাবিনি। আমার সব আচরণ ছিল শুধু
শুধু আমার নিজস্ব মতামত আর বিরক্তির কারণে। আপনি এখানে ভালোবাসার গল্প বানিয়ে ফেলছেন। আরহাম একটা মৃদু হাসি দিয়ে বলে, আরুষি, তুমি যতই অস্বীকার করো, আমি তোমার চোখের ভাষা পড়তে পারি। তুমি নিজেকে যতই বোঝাও, তোমার মনের একটা কোণে আমার জন্য একটা জায়গা আছে। হয়তো তুমি সেটা এখনো মানতে চাও না, কিন্তু আমি অপেক্ষা করব। আমি জানি একদিন তুমি নিজেই সত্যটা বুঝবে। আরুষি আর কিছু বলতে গিয়েও থেমে যায়। তার মনে একটা অস্বস্তি কাজ করছে। আরহামের এই আত্মবিশ্বাস, তার কথার মধ্যে থাকা দ্বিধতা এসব যেন তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সে দ্রুত বিষয়টা পাল্টাতে চায়। তাই বলে, দেখুন, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আপনি এখানে যতদিন থাকবেন, আমি আপনার সঙ্গে শুধুমাত্র সৌজন্যমূলক আচরণ করব। এর বেশি কিছু আশা করবেন না। আরহাম হাল ছাড়ার পাত্র নয়। সে হাসিমুখে বলে, ঠিক আছে, সৌজন্যমূলক আচরণই হোক। তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি, আরুষি। আমি এখানে এসেছি তোমার মন জয় করতে। আর আমি জানি আমি সেটা পারব। তুমি যতই দূরে সরে যাও, আমি ততই কাছে আসব। আরুষি আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। তার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। সে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ায়। সিলেটের সবুজ পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য তার মনকে কিছুটা শান্ত করে। কিন্তু আরহামের কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যিই আরহামের প্রতি কখনো কিছু অনুভব করেছিলাম? নাকি এটা শুধুই আমার শত্রুতা ছিল? আমি কেন এত বিভ্রান্ত হয়ে পড়ছি? তখন সন্ধ্যা নামে। আরিশা খন্দকার সবাইকে ডাকেন খাবারের জন্য। আরুষি, আরহাম, জাইদ শেখ আর আরিশা একসঙ্গে ডাইনিং টেবিলে বসেন। আরিশা হাসিমুখে বলেন, আরহাম, তোমার পছন্দের পোলাও আর মুরগির রোস্ট করেছি। খেয়ে দেখো কেমন হয়েছে। আরহাম হেসে বলে, খালাম্নি, তোমার হাতের রান্না তো সবসময়ই অসাধারণ। আমি নিশ্চিত এটাও দারুণ হয়েছে। আরুষি চুপচাপ খাবার খাচ্ছে। তার মনের মধ্যে এখনও আরহামের কথাগুলো ঘুরছে। জাইদ শেখ হঠাৎ বলে ওঠেন, আরহাম, তুমি কাল আমার সঙ্গে একটু বাগানে যাবে? আমার বাগানে নতুন কিছু গাছ লাগানোর প্ল্যান আছে। তোমার সাহায্য লাগবে। আরহাম অবাক হয়ে বলে, অবশ্যই খালু। আমি যাব। আরুষি বাবার কথা শুনে একটু অবাক হয়। জাইদ শেখ সাধারণত আরহামের সঙ্গে এতটা খোলামেলা কথা বলেন না। সে মনে মনে ভাবে, পাপা কি আরহামের প্রতি নরম হয়ে গেলেন? খাওয়া শেষ হলে আরুষি উঠে যায়। আরহাম তার পিছু পিছু বারান্দায় যায়। আরুষি, একটা কথা বলি। আরুষি থমকে দাঁড়ায়। জিজ্ঞেস করে, কি কথা? আরহাম একটু ইতস্তত করে বলে, আমি জানি তুমি আমার উপর রাগ করছ। কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই, আমি তোমার জন্য সবসময় ছিলাম, আছি, আর থাকব। তুমি যদি কখনো আমাকে তোমার জীবনে চাও, আমি সবসময় তোমার পাশে থাকব। আরুষি কিছু না বলে চুপচাপ চলে যায়। কিন্তু তার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি জাগছে। সে নিজেকে বোঝায়, না, আমি আরহামের কথায় ভুলব না। আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। কিন্তু তার মনের এক কোণে একটা প্রশ্ন জেগে উঠেছে, কি সত্যিই আরহামকে কখনো ভালোবেসেছিল? পরদিন সকালবেলা জাইদ শেখ হঠাৎ করে ভীষণ ব্যস্ত হয়ে পায়চারি করছিলেন। আরিশা খন্দকার তার এই অবস্থা দেখে কিছুটা অবাক হন। একটু আগেই তো তিনি আরহামের সাথে কত হেসে হেসে গাছ লাগাচ্ছিলেন। হাসতে হাসতে আরহামকে পরামর্শ দিচ্ছিল কিভাবে তার মেয়ের মন জয় করা যায়। এখন তাহলে হঠাৎ করে কি হয়ে গেল? এই ভাবনা থেকেই আরিশা খন্দকার এগিয়ে এসে বলেন, কি হয়েছে? তোমায় এমন লাগছে কেন? জাইদ শেখ দুশ্চিন্তা নিয়ে বলে ওঠেন, আর বলো না। ওই ঈশান কবিরের চক্রান্তে আমার পার্টিতে কিছু ঝামেলা হচ্ছে। সাম্প্রতিক ইউপি নির্বাচনের টিকিট দেয়া নিয়ে অনেক ঝামেলা চলছে পার্টি অফিসে। এমন সময় হঠাৎ করে জাইদ শেখের ফোনে কল আসে। তিনি কিছুটা বিব্রত হয়ে উত্তেজনার সাথে কথা বলেন। আরিশা খন্দকারও চিন্তিত হন। কল কেটেই জাইদ শেখ হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে নেন। এমন সময় আরিশা এখন তাকে থামিয়ে বলেন, এভাবে কোথায় যাচ্ছ? কিছু খেয়ে তো যাও। পার্টি অফিসে অনেক ঝামেলা হয়েছে। আমায় যেতে হবে। আরে আমার কথা তো শোনো। এমন সময় আরুষি এসে বলে, পাপা, এটা একদম ঠিক হচ্ছে না। তুমি এভাবে না খেয়ে যেও না। জাইদ শেখ বলেন, আমার প্রিন্সেস তো বুঝদার। পাপার অবস্থাটা একটু বোঝো। আমি ফিরে এসে একসাথে লাঞ্চ করব। প্রমিস। প্রমিস। আর একটা কথা, আরহামের সাথে একটু সময় কাটাও। আমি যতদূর বুঝেছি ছেলেটা খারাপ না। পাপা, তুমিও এই কথা বলছ? পাপা প্রিন্সেসের ভালো চায় জন্য বলছে, কিন্তু পাপা এটা নিয়ে জোর করবে না। প্রিন্সেসের জীবনের সিদ্ধান্ত সে নিজে নিক। টেক কেয়ার।
বলেই জাহিদ শেখ বেরিয়ে যান। আরিশা খন্দকার থমথমে মুখে চেয়ে থাকেন। আরুষি নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, তোমায় এমন লাগছে কেন আম্মু? জানি না আরু, আমার মন কেন জানি ভীষণ কু গাইছে। মনে হচ্ছে খুব খারাপ কিছু হবে। আরে পাপা তো বলছে ফিরে আসবে। তুমি চিন্তা করো না। তবুও আরিশা খন্দকার শান্ত হতে পারেন না। জাহিদ শেখ নিজের পার্টি অফিসে আসতেই দেখতে পান দুই পক্ষ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। মূলত ইউপি নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে টিকিট পাওয়া নিয়ে মূলত এই দ্বন্দ্ব। জাহিদ শেখ তাদের থামাতে গেলে হঠাৎ করে একজন তাকে ধাক্কা দেন এবং জাহিদ শেখ ফ্লোরে পড়ে যান। এর মধ্যে সেখানকার দ্বন্দ্ব আরও বেড়ে যায় এবং অনেকে রক্তাক্ত হয়ে পড়ে। জাহিদও হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। অশ্রুজলে বোনা বিয়ে সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ২৫। আরুষি শান্ত হয়ে বসেছিল। তার সামনেই সমানে পায়চারি করে চলেছেন আরিশা খন্দকার। আরুষি নিজের মায়ের এমন অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিতে বলে, তুমি এত চিন্তা কেন করছো আম্মু? পাপা ঠিক ফিরে আসবে। আরিশা খন্দকার বলে ওঠেন, আমি কেন জানি নিশ্চিত হতে পারছি না, তুই তোর পাপাকে একটা কল লাগানা। আরুষি মাকে শান্ত করার উদ্দেশ্যেই ফোন লাগাল তার বাবার ফোনে। কিন্তু জাহিদ শেখ ফোনটা রিসিভই করল না। আরিশা খন্দকার ভয়ে বলে উঠলেন, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে ওর। না হলে ফোন কেন রিসিভ করবে না? উফ আম্মু, পাপা তো কোনো কাজে ব্যস্ত থাকতে পারে। তুমি এত দুশ্চিন্তা করো না, না হলে তো অসুস্থ হয়ে যাবে। এমন সময় আরহাম সেখানে চলে আসে। আরহাম এসেই বলে ওঠে, তুমি চিন্তা করছো কেন খালাম্নি? কিছু কি হয়েছে? আরিশা খন্দকার আরহামকে বলেন, দেখো না, তোমার খালু হঠাৎ করে একটা জরুরি ফোন পেয়ে সেই কোনো সকালে বেরিয়ে গেলেন পার্টি অফিসে, কিন্তু এখনও তার আসার কোনো খোঁজ নেই। আচ্ছা, তুমি এত চিন্তা করো না। আমাকে পার্টি অফিসের ঠিকানাটা বলো, আমি গিয়ে দেখে আসছি। আরিশা খন্দকার ঠিকানাটা বলে দেন। আরহাম বলে, তুমি এখন নিশ্চিন্তে থাকো। আমি গিয়ে খালুকে নিয়ে আসব, আরুষি তুমি খালাম্নিকে সামলাও। আরুষি মাথা নাড়ায়, আরহাম বেরিয়ে যায়। আরুষি এবার আরিশা খন্দকারকে টেনে খেতে বসায়। যদিও তিনি কিছু খেতে চাইছিলেন না, তবু আরুষি জোর করে খাইয়ে দেয়। আরিশা খন্দকার একসময় বলেন, আরু, আমি আর পারব না। জোর করিস না। না আম্মু, তোমাকে পুরো খাবারটা খেতে হবে। শোনো, এমন জেদ তোর বাচ্চার সাথে করিস। আমি আর কতদিন আছি বল? আম্মু, তোমায় বলেছি না এমন কথা না বলতে, রেগে বলে আরুষি। এরই মধ্যে আরিশা খন্দকার উঠে গিয়ে আরুষির মাথায় হাত বুলিয়ে বলেন, আমি থাকি বা না থাকি, তুই সবসময় আমার দেয়া শিক্ষাগুলোকে জীবনে কাজে লাগাবি। কখনো না কোনো অন্যায় করবি আর না অন্যায়কে প্রশ্রয় দিবি। সব সময় ন্যায়ের পথে থাকবি, বুঝলি? আরুষি মাথা নাড়ায় আর বলে, কিনে তোমাকেও আমার সাথে থাকতে হবে। কথা দাও আমার সাথে থাকবে। শেষ নিঃশ্বাস অবধি থাকব। বলেই আরিশা খন্দকার এবার ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে টিভি অন করেন। আরুষিও এসে তার পাশে বসে। টিভি অন করে নিউজ চ্যানেলে যেতেই ব্রেকিং নিউজে ভেসে ওঠে, সিলেটে বাংলাদেশ রাজনৈতিক দলের পার্টি অফিসে বিরাট গণ্ডগোল। এখনও অবধি ৫ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে নেমেছে, কিন্তু এখনও অবধি রণক্ষেত্র সিলেট। নিউজটা দেখামাত্রই আরিশা খন্দকারের অন্তরাত্মা কেঁপে ওঠে। আরুষিও ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, পাপা। আরিশা খন্দকার আর শান্ত থাকতে পারেন না। উঠে দাঁড়িয়ে বলেন, জাহিদ তো ওখানেই গেল, ওর কিছু হয়নি তো? না, জাহিদের কিছু হতে পারে না। কিছু না, আমি ওর কিছু হতে দেব। বলেই তিনি দৌড়াতে শুরু করেন। আরুষি, আম্মু দাঁড়াও, যেও না এভাবে। বলে আরিশা খন্দকারের পিছু নেয়। আরিশা খন্দকার দ্রুত বাইরে এসে গাড়ি নিয়ে নেয়, অতঃপর ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। আরুষি বের হতে হতেই তিনি গাড়ি নিয়ে রওনা হন। এদিকে আরুষি বাইরে এসে দেখে আর কোনো গাড়ি নেই, তাই সে আর কোনো উপায়ন্তর না দেখে বাইরে এসে একটা অটোরিকশা নেয় পার্টি অফিসে পৌঁছানোর জন্য। আরিশা খন্দকার পার্টি অফিসের সামনে পৌঁছেই দেখেন সেখানে পুলিশের ব্যারিকেড দেয়া। চারপাশে হাজারো মানুষের ভিড়। এত ভিড়ের মাঝে তিনি ভিতরে প্রবেশ করতে চান, কিন্তু একজন পুলিশ তাকে থামিয়ে দিয়ে বলে, ম্যাম, ভেতরকার অবস্থা এখন ভালো না, এখানেই থেমে যান। আরিশা খন্দকার বলে ওঠেন, আমাকে যেতে দিন অফিসার, আমার স্বামী ভেতরে আছে। আমায় ওকে বাঁচাতে হবে। এভাবে যাওয়া সম্ভব না। আমরা তো দেখছি ব্যাপারটা। শান্ত হন। আরিশা খন্দকার তবুও শান্ত হন না। একসময় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তিনি ভিতরে ঢুকে যান। একজন পুলিশ তাকে দেখে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তিনি অফিসের ভেতরে ঢুকে যান।
আরিশা খন্দকার ভেতরে প্রবেশ করেই চারিদিকে রক্ত, নানান পড়ে থাকা অস্ত্র ও ভাঙাচোরা আসবাবপত্র দেখে ভয় পান কিছুটা। শুকনো ধোক গিলে সামনে আগাতে থাকেন। কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখতে পান অনেক দেহ পড়ে আছে। তিনি এবার ভীষণ ভয় পেয়ে যান। চোখ বন্ধ করে চিৎকার করে বলেন, জাহিদ, কোথায় তুমি? কিন্তু কোনো সাড়া আসে না। আরিশা খন্দকার ভীত হয়ে পড়েন, আর পা আর চলছিল না। কিছুটা এগিয়ে পা ফসকে পড়ে যান এবং সামনে তাকাতেই যা দেখতে পান তাতে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন জাহিদ শেখ। সেটা দেখেই আরিশা খন্দকার চিৎকার করে ওঠেন। জাহিদ শেখের কাছে এগিয়ে গিয়ে বলেন, জাহিদ, চোখ খোলো, দেখো আমি এসে গেছি। তোমার কিছু হবে না। আমি তোমায় রক্ষা করব। তাকাও আমার দিকে। কিন্তু জাহিদ শেখ কোনো সাড়া দেন না। আরিশা খন্দকার পাগলের মতো কাঁদতে থাকেন। পাশে পড়ে থাকা একটা পাতির বোতল তুলে নিয়ে জাহিদ শেখের মুখে পানির ঝাপটা দিয়ে বলে, চোখ খুলে তাকাও লক্ষ্মীটি। তুমি না বলেছিলে ফিরে গিয়ে আমাদের সাথে একসাথে ডিনার করবে? আরও তোমার অপেক্ষায় বসে আছ। প্লিজ চোখ খোলো। কিছু সময় পর জাহিদ শেখ চোখ খুলে তাকান। আরিশা খন্দকারের চোখে খুশির ঝিলিক ফুটে ওঠে। তিনি বলে ওঠেন, তাকাও আমার দিকে। আরিশা, তুমি চলে যাও। এখানে থাকলে তোমার বিপদ হতে পারে। ওরা আমাদের সবাইকে শেষ করে দিতে চায়। কার কথা বলছো তুমি? কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যাও আরিশা। জেদ করো না। না, আমি কোথাও যাব না। যদি বাঁচতে হয় আমরা একসাথে বাঁচব, আর মরতে হলে একসাথে মরব। আরিশা, জেদ করো না। আমাদের মধ্যে একজনকে থাকতে হবে। না হলে আমাদের প্রিন্সেসকে কে সামলাবে? তুমি যাও এখান থেকে। এমন সময় হঠাৎ করে একটা পোড়া পোড়া গন্ধ আসে আরিশার নাকে। তিনি বলেন, কিসের গন্ধ এটা? আচমকা জাহিদ শেখ সজাগ হয়ে আরিশা খন্দকারকে জড়িয়ে ধরেন শক্ত করে। আরিশা খন্দকার জাহিদ শেখের এই আলিঙ্গনে হারিয়ে যান তাদের অতীতে। জোরপূর্বক বিয়ে থেকে শুরু করে হাজার লড়াই কষ্টের পর তারা এক হন। অবশেষে আরুষির আগমনে তাদের জীবন পরিপূর্ণ হয়। সব সুখের স্মৃতিই যেন আজ বেশি করে মনে পড়ছিল। জাহিদ শেখ আরিশাকে জড়িয়ে ধরে শেষবারের মতো বলেন, ভালোবাসি। আরিশা খন্দকারও বলে ওঠেন, আমিও তোমাকে ভালোবাসি। এমন সময় গোটা পার্টি অফিস একটা বিস্ফোরণে কেঁপে ওঠে। চারিদিকে আগুনের ফুলকি বের হতে থাকে। আশেপাশে থাকা সবাই হতবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকে। নিমেষের মধ্যেই যেন পুরো পার্টি অফিসটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর তার সাথে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যায় দুটি প্রাণ। আরুষি বিস্ফোরণের কিছু সময় পরই ছুটে আসে। আরহাম তাকে দেখতে পেয়ে তার দিকেই ছুটে আসে। পুলিশি ব্যারিকেড অতিক্রম করে সে ভেতরে যেতে পারেনি, তাই এতক্ষণ বাইরেই ছিল। আরুষি এসেই এভাবে পার্টি অফিসে আগুন জ্বলতে দেখে চিৎকার করে বলে ওঠে, পাপা। আর কিছু বলতে পারে না সে। সাথে সাথেই গান হারিয়ে মাটিতে লুটিয়ে যায়। আরহাম তাকে আগলে নেয়। আজ গল্পের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয় জেনারেশনের জাহিদ আরিশার গল্প এখানেই সমাপ্ত। তাদের প্রতি নিজেদের বার্তা জানান সবাই। অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ২৬। আরুষির গান ফিরলে সে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল। চোখ তুলে তাকাতেই ফিনাইলের তীব্র গন্ধ এলো নাকে। মাথায় হাত দিয়ে আরুষি মনে করার চেষ্টা করল গান হারানোর আগের মুহূর্তটা। সাথে সাথেই তার মনে পড়ে গেল সেই ভয়াবহ বিস্ফোরণের কথা। আরুষি নিজেকে ধরে রাখতে পারল না যেন। শুরু হল তার ছটফটানি। সে দ্রুত হাসপাতাল বেড থেকে ওঠার চেষ্টা করল। এমন সময় আরহাম দৌড়ে এসে আরুষির মাথায় হাত বুলিয়ে বলল, আরুষি, শান্ত হো। আরুষি বলে ওঠে, আমার পাপা। পাপা ওই অফিসেই ছিল। ওখানে আগুন। আমি কিছু ভাবতে পারছি না। আরহাম আরুষির দিকে অসহায় চোখে তাকায়। তার নিজের চোখও পানিতে পরিপূর্ণ। আরুষি আরহামকে বলে, পাপা ঠিক আছে তো? পাপার কিছু হয়নি তো? আর আম্মুই বা কোথায়? আরহাম আরুষিকে বলে, ডাক্তার তোমায় বিশ্রাম নিতে বলেছে। আমি পরে বিশ্রাম নেব। আগে বলুন আমার পাপার কিছু হয়নি তো না? আর আম্মু এখন কেমন আছে? আম্মুকে তো আমি আটকাতেই পারলাম না। আমার কথা না শুনেই আম্মু দৌড়ে চলে এলো। নিশ্চয়ই পাপার জন্য অনেক চিন্তা করছে আম্মু। আরহাম বলে, আরুষি, তুমি নিজেকে শক্ত করো। কেন? নিজেকে শক্ত করতে হবে কেন? আর আপনি আমায় কিছু বলছেন না কেন? আমায় পাপা আর আম্মুর খোঁজ দিন প্লিজ। আমি তোমাকে ওনাদের কাছে নিয়ে যাব, কথা দিচ্ছি। তবে তুমি আমায় কথা দাও, তুমি নিজেকে শক্ত রাখবে। আপনার কথা আমি সত্যিই বুঝতে পারছি না। বেশ, চলুন। আরহাম আরুষির হাত ধরে ধীরে ধীরে তাকে নিয়ে যেতে থাকে।
আরুষির বুক ভীষণ কাঁপছিল অজানা আশঙ্কায়। সে নিজের বুকে হাত দিতে বলে, কেন এমন অনুভূতি হচ্ছে আমার? পাপা আম্মু সবাই ঠিক আছে তো? হঠাৎ করেই আরহাম আরুষিকে মর্গের সামনে এনে দাঁড় করায়। আরুষি হতবাক হয়ে যায়। তার সব সাহস যেন শেষ হয়ে যায়। আরহাম আরুষির অবস্থাটা বুঝতে পেরে তাকে শক্ত করে চেপে ধরে। আরুষি বলে, আমায় এখানে কেন নিয়ে এলেন আপনি? আমাকে আমার আম্মু আর পাপার কাছে নিয়ে চলুন। আরহাম কিছু না বলে আরুষিকে শক্ত করে ধরে মর্গের ভেতর প্রবেশ করে। অতঃপর তাকে একটি লাশের সামনে নিয়ে যায়। আরুষি তখন অবধি নিজেকে সামলে রাখছিল। হঠাৎ করে লাশের উপর থেকে কাপড় সরানো হয়। মুখটা হালকা ঝলসে গেছে, কিন্তু চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা জাহিদ শেখ। আরুষি এবার আর নিজেকে সামলাতে পারল না। জাহিদ শেখের নিথর দেহের উপর ঝাঁপিয়ে পড়ল। অতঃপর ছোট বাচ্চাদের মতো কাঁদতে শুরু করল। পাপা, তুমি এভাবে আমায় ছেড়ে যেতে পারো না। তুমি তো বলেছিলে ফিরে এসে আমাদের সাথে একসাথে লাঞ্চ করবে। তোমাকে এই কথা রাখতে হবে। চোখ খোলো পাপা। তুমি এভাবে নিজের প্রিন্সেসকে ছেড়ে কোথাও যেতে পারো না। প্লিজ পাপা, চোখ খোলো। আরহাম আরুষির কাঁধে হাত রেখে বলে, নিজেকে সামলাও আরুষি। এভাবে কেঁদো না। আমার খুব খারাপ লাগছে তোমায় এভাবে কাঁদতে দেখে। কি বলছেন আপনি? আমার পাপা আর কখনো আমার মাথায় হাত বুলাবে না। আমায় প্রিন্সেস বলে ডেকে আমায় নিজের বুকে জড়িয়ে ধরবে না। আমি আর ভাবতে পারছি না। এমন সময় হঠাৎ পাশের লাশটির উপর থেকেও কাপড় সরে যায়। সেদিকে নজর পড়তেই আরুষি একদম পাথর হয়ে যায়। হতবাক স্বরে বলে ওঠে, আম্মু। আরহামও এবার আর নিজেকে সামলাতে না পেরে কাঁদতে শুরু করে। আরুষি ধীর পায়ে এগিয়ে যায় আরিশা খন্দকারের নিথর দেহের দিকে। নিজের মাকে এই অবস্থায় দেখবে সেটা কখনো কল্পনা করেনি আরুষি। একটু আগে সে ভেবেছিল শুধু নিজের বাবাকে হারিয়েছে, কিন্তু এই মুহূর্তে সে একটা চরম নিষ্ঠুরতম সত্য আবিষ্কার করল যে এখন এই দুনিয়ার তার আপন বলে আর কেউ নেই। আরুষি ধীর পায়ে এগিয়ে গিয়ে আরুষির সামনে গিয়ে তার নিথর দেহ জড়িয়ে ধরল। অতঃপর বলল, তুমিও আমায় ছেড়ে চলে গেলে আম্মু। এই দিন দেখার জন্যই কি আমাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলে? আমাকে একটা পরিবার দিতেই তো তোমরা নিয়ে এসেছিলে নিজেদের সাথে, তাই না? তাহলে আজ কেন আমায় আবারও একা করে চলে গেলে তোমরা? এতটা নির্দয় কেন হলে তোমরা? তোমরা জানো না তোমরা ছাড়া এই দুনিয়ায় তোমাদের আর কেউ নেই। এখন আমি বাকি জীবনটা কিভাবে কাটাবো? আমাকেও কেন নিয়ে গেলে না তোমাদের সাথে? আমি একা বেঁচে আর কি করব? আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে। আমিও আর বাঁচতে চাই না। বলেই আরুষি হঠাৎ কয়েক ধাপ পিছিয়ে আসে। অতঃপর দৌড়াতে শুরু করে। আরহাম তাকে এভাবে পাগলের মতো দৌড়াতে দেখে তার পেছনে ছুটতে থাকে। আরুষি একদম হাসপাতালের ছাদে পৌঁছে যায়। অতঃপর বলে, তোমরা আমাকে ছেড়ে চলে গিয়ে কি ভেবেছ আমাকে এই দুনিয়ায় একা রেখে যাবে? তা হবে না। আমিও আসছি তোমাদের কাছে। বলেই আরুষি ছাদ থেকে ঝাঁপ দিতে যাবে, এমন সময় আরহাম এসে আরুষিকে আগলে নেয়। অতঃপর রাগী কণ্ঠে বলে, কিসব পাগলামো করছো আরুষি? আজ যদি তোমার মা বাবা বেঁচে থাকতেন তাহলে কি তারা এসব দেখে খুশি হতেন? ওনারা তো আমায় ছেড়ে চলে গেছেন। আমি কেন ওনাদের কথা ভাবব? আমি আর কারো কথা ভাবব না। আমার আর এই দুনিয়ায় কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমি আছি তোমার কাছে, তোমার স্বামী। আমি থাকতে তুমি নিজেকে আর কখনো একা দাবি করবে না। কেউ আমার আপন না। সবাই আমায় ছেড়ে চলে যায়। জন্মের পর আমার জন্মদাতারা আমায় অনাথ আশ্রমে ফেলে রেখে গেছে। এখন আমার আম্মু পাপাও আমায় ছেড়ে চলে গেল। আপনিও আমায় ছেড়ে যাবেন। আমার আর কোনো আশা নেই এই জীবন নিয়ে, কোনো আশা নেই। বলেই সে আবার ঝাঁপ দিতে যাবে, কিন্তু এবার আরহাম তাকে আরও কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আছি তোমার জন্য সবসময়। কখনো তোমায় ছেড়ে যাব না। কথা দিলাম। আনিকা খান, আফিফা খান দুজনেই কাঁদতে কাঁদতে অসহায় হয়ে পড়েছেন। আরিশা খন্দকার ও জাইদের মৃত্যুর খবর পেয়েই তারা ঢাকা থেকে ছুটে চলে এসেছেন। বিশেষ করে আফিফা খান নিজেকে কোনোভাবেই সামলাতে পারছেন না। ছোটবেলা থেকেই নিজের থেকেও বেশি ভালোবাসতেন নিজের বোনকে। আরিশা ছিল তার কলিজার টুকরা ছিল। যেই কলিজার টুকরা আজ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আনিকা খান আরিশাকে জন্ম না দিলেও নিজের মেয়ের মতো বড় করেছেন তাকে। তাই তো মেয়ের মৃত্যুতে আজ তিনি অসহায়। আফিফা খান বলে ওঠেন, এটা তুই কিভাবে করতে পারলি বনু? একবারও নিজের আপ্পির কথা মনে পড়ল না তোর? এভাবে আমায় ছেড়ে চলে যেতে পারলি তুই? বলেই তিনি কান্নায় ভেঙে পড়লেন আরিশা খন্দকারের নিথর দেহের সামনে। নিঝুম খানও অশ্রু বিসর্জন করছেন। নির্ঝর খানও এক কোণে দাঁড়িয়ে আছেন।
জানাজার সময় ঘনিয়ে আসতেই আরিশা খন্দকার ও জাইদের দেহ নিয়ে যাওয়া হচ্ছিল। নির্ঝর, আরহাম, আমানসহ জাইদের কিছু ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক সহযোগী তাদের খাটিয়া বহন করছিল। সেই সময় হঠাৎ দৌড়ে চলে আসে আরুষি। সে এসেই বলে ওঠে, আমার আম্মু পাপাকে নিয়ে যাবেন না প্লিজ, আমি ওনাদের ছাড়া বাঁচব না। প্লিজ ওনাদের আমার থেকে দূর করবেন না। আফিফা খান আরুষিকে সামলাতে বলেন, পাগলামি করিস না আরু, ওরা আর নেই। ওদেরকে ওদের শেষ গন্তব্যে যেতে দে। না, আমি ওদের কোথাও যেতে দেব না। আরহাম এবার এগিয়ে এসে আরুষিকে আগলে নিয়ে বলে, এরকম করো না আরুষি। সত্যটাকে মেনে নাও, নিজেকে শক্ত করো। আরুষি আরহামে জড়িয়ে ধরে আবারও ছোট্ট বাচ্চাদের মতো কাঁদতে থাকে। দূর থেকে এই দৃশ্য দেখে রাজীব। সে এসেছিল আরুষির এই শোকের সময়ে তার পাশে থাকতে। কিন্তু বুঝল, আরুষির পাশে থাকার জন্য অন্য কেউ আছে। এতে তার খারাপ লাগলেও সে রাগ করল না। বরং প্রার্থনা করল, আরও আমার হোক বা অন্য কারো, ও যেন এই দুঃখ সামলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তোমার কাছে শুধু এটাই চাওয়া আল্লাহ। অশ্রুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ২৭। আরুষি ভাবলেশীনভাবে তার বাবা মায়ের সাথে একই ফ্রেমে তোলা একটা ছবি হাতে নিয়ে বসে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে না। সে শুধু এক দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে আছে। এমন সময় আরহাম আসলো আরুষির কাছে। আরুষির একদম পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, আরুষি, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, চলো কিছু খেয়ে নেবে। আরুষি কোনো প্রত্যুত্তর দেয় না, নিশ্চুপ থাকে। আরহাম বুঝতে পারে এভাবে কাজ হবে না। তাই সে নিজেই গিয়ে আরুষির জন্য খাবার নিয়ে এসে তার মুখের সামনে ধরে বলে, খাবারটা খেয়ে নাও। আরুষি বলে ওঠে, প্লিজ আমায় জোর করবেন না। আমার একদম খেতে ইচ্ছা করছে না। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি আরুষি, কিন্তু এভাবে না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। এইটুকুনি খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকলে তো খালামনি খালু আর ফিরে আসবে না। তোমাকে শক্ত হতে হবে। নিজের জন্য না হলেও খালামনি খালুর জন্য। একবার ভেবে দেখো তো, ওনারা যদি আজ বেঁচে থাকতেন তাহলে কি তোমায় এভাবে দেখে খুশি হতেন? আরুষি এবার নড়েচড়ে বসে। আরহাম খাইয়ে দিতে গেলে এবার আর জেদ করে না। চুপচাপ খেতে থাকে। তবে একটু খেয়েই বলে, আমি আর খেতে পারব না। আরহাম আরুষির দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। আরুষি পানিটুকু খেয়ে নেয়। অতঃপর আরহাম ভাতের থালাটা নিয়ে যেতে নিতেই আরুষি আবার ডুকরে কেঁদে ওঠে। আরুষিকে এভাবে কাঁদতে দেখে আরহামেরও বুক ফেটে কান্না বেরিয়ে আসে। সে আরুষিকে জড়িয়ে ধরে বলে, এই পাগলি কাজ কেন? আরুষি কাঁদতে কাঁদতেই বলে, আম্মু পাপা আর কখনো ফিরে আসবে না, তাই না? আর কখনো পাপা আমায় প্রিন্সেস বলে কোলে টেনে নিবে না। আম্মু আর কখনো আমায় বকবে না। আরহাম বুঝতে পারছিল না আরুষিকে কিভাবে সম্বেদনা জানাবে। তবুও সে চেষ্টা করে নিজের সর্বস্ব দিয়ে আরুষিকে আগলে রাখতে। আর মনে মনে প্রতিজ্ঞা করে, এই কান্নাই শেষ কান্না হবে এরপর, আর সে কখনো আরুষির চোখে জল আসতে দেবে না। আফিফা খান কাঁদতে কাঁদতে নাজেহাল হয়ে পড়েছেন। এখনও তিনি মেনে নিতে পারছেন না যে তার বোন আরিশা খন্দকার আর এই পৃথিবীতে নেই। এমন সময় নির্ঝর খান এসে তার পিঠে হাত রাখতেই তিনি আরও দুর্বল হয়ে পড়েন। নির্ঝর খানকে জড়িয়ে ধরে বলতে থাকে, বনু আর কখনো ফিরবে না, তাই না? ও সারা জীবনের জন্য আমায় ছেড়ে চলে গেছে। ও তো আমার ছোট বোন ছিল, ওকে তো আমার থেকেও বেশি বাঁচতে হতো। তাহলে কেন ও আমায় এভাবে ছেড়ে চলে গেল? আফিফা, এভাবে কেঁদো না। তোমার শরীর খারাপ করবে। আমি যে এটা মেনে নিতে পারছি না যে আমার বনুটা আর নেই। ও আর কখনো আমায় আপ্পি বলে ডাকবে না। এমন সময় নিজুম খান এসে বলেন, এভাবে ভেঙে পড়ো না আফিফা, আমাদের বড়দের তো নিজেকে সামলাতে হবে। না হলে বাচ্চাগুলো নিজেদের কিভাবে সামলাবে? তুমি একবার আরুষির কথা ভাবো, কিছুক্ষণ আগেই মেয়েটা নিজের মা বাবা দুজনকেই হারিয়ে ফেলেছে। ও তো এখন একদম নিঃস্ব হয়ে গেছে, আমাদেরকে তো এখন ওর দিকটা ভাবতে হবে। আরুষির কথা ভেবে আফিফা খান এবার নিজেকে একটু সামলালেন। চোখের জল মুছে বললেন, আরু, ও কোথায়? আমার তো ওর কথা মনেই ছিল না। বনু এখন আর নেই, তাই আরুকে আমাকেই সামলাতে হবে। বলে তিনি সামনের দিকে এগোতে নেবেন, এমন সময় নিজুম খান বলে ওঠেন, আরহাম আছে আরুষির কাছে, তোমায় এত চিন্তা করতে হবে না। ওই আরুষিকে সামলে নেবে। আফিফা খান বলেন, আরুর এখন যা মানসিক অবস্থা, ওকে এখানে একা রেখে যেয়ে আমি শান্তি পাব না। ওকে আমি আমাদের সাথে নিয়ে যেতে চাই। এখানে একা থাকলে ডিপ্রেশনে ও না ভুল কিছু। বলেই তিনি নির্ঝর খানের দিকে তাকিয়ে হাত জোর করে বলেন, আমি জানি তুমি আরহাম আরুর বিয়েটা মেনে নাওনি, কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করব,
দয়া করে আরুকে আমাদের সাথে ঢাকায় নিয়ে যাওয়ার অনুমতি দাও। এখানে থাকলে মেয়েটা একদম শেষ হয়ে যাবে। ওই এখন আমার বনুর শেষ চিহ্ন। ওর কিছু হয়ে গেলে আমি। নির্ঝর খান বলে ওঠেন, আমাকে কি তোমার এতটাই অমানুষ মনে হয় আফিফা? আরুষির এই অবস্থা দেখেও আমি কিভাবে না করতে পারি? বরং আমি নিজেই তোমাকে বলতে চাচ্ছিলাম ওকে আমাদের সাথে নিয়ে যাবার কথা। আমি দেখেছি আরহাম কিভাবে আরুষির খেয়াল রাখছে। আরহাম হয়তো সত্যিই মেয়েটাকে অনেক ভালোবাসে। আমি আর ওদের জীবনে কোনো বাধা দিতে চাই না। ওরা যদি একসাথে থাকতে চায় আমি সেটা মঞ্জুর করব। ধন্যবাদ। অবশেষে তুমি নিজের ভুলটা বুঝতে পারলে। আজ যদি বনু বেঁচে থাকত তাহলে। বলেই আফিফা খান আবার কান্নায় ভেঙে পড়লেন। নির্ঝর খান তার মাথায় হাত বুলিয়ে বলেন, কেউই আজীবন থাকে না আফিফা। তবে আবার আমাদের অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যাতে করে আমরা একটা সুখী পরিবার হতে পারি। এক সপ্তাহ পর আরুষি এখন আরহামদের পরিবারের সাথে ঢাকায় থাকে। যদিও সে সিলেটে নিজের বাড়ি ছেড়ে আসতে চায়নি, কারণ সেখানে তার মা বাবার স্মৃতি মিশেছিল, কিন্তু ওখানে থাকলে আরুষি কখনোই অতীত ভুলে সামনে মুভ অন করতে পারত না। তাই আফিফা খান ও আরহাম তাকে এখানে নিয়ে এসেছে। এই এক সপ্তাহ সবার জীবন মোটামুটি স্বাভাবিক হয়েছে। তবে আরুষি এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। প্রায়শই নিজের ভাবনায় হারিয়ে যায়। আরহাম এই ব্যাপারটা ঠিকই খেয়াল করেছে। তাই সে আরুষিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য একটা পরিকল্পনা করেছে। আরুষি যখন রুমে একা বসেছিল তখন তার সামনে একটা সাইকোলজির বই নিয়ে যায়। আরহাম আরুষির মুখোমুখি হয়ে বইটা তার হাতে তুলে দেয়। আরুষি হঠাৎ করে অবাক হয়ে যায় এবং আরহামের দিকে তাকায়। আরহাম হালকা হেসে বলে ওঠে, এভাবে তাকিয়ে কি দেখছ? মনে নেই সামনের সপ্তাহ থেকে তোমার সেমিস্টার ফাইনাল এক্সাম? এভাবে বসে বসে শোক পালন করলেই তো শুধু হবে না। মনে নেই খালাম্নি তোমার পড়াশোনা নিয়ে কতটা সিরিয়াস ছিলেন? তোমাকে পড়াশোনা করার জন্য নিজের থেকে এত দূরে সিলেট থেকে ঢাকায় পাঠিয়েছিলেন উনি, যাতে তুমি পড়াশোনা করে ভালো একটা ক্যারিয়ার গড়তে পারো। আর এখন যদি তুমি এভাবে না পড়ে ফেইল করো তাহলে তো উনি নিশ্চয়ই খুশি হবেন না। আরুষি বলে ওঠে, কি বলছেন আপনি? ফেইল? আর আমি কখনো না। আমি কখনো ফেইল করি না। কিন্তু এবার করবে। পড়াশোনা না করে কি কেউ পাশ করে কখনো? নাকি তুমি নকল করার চিন্তাভাবনা করছ? আমার তো তাই মনে হচ্ছে। আগেও বোধহয় নকল করে পাশ করেছ, তাই না? আরুষি বলে, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আরও কখনো নকল করে না। দিন তো বইটা, আপনাকে দেখিয়ে দেব আরও কতটা মেধাবী স্টুডেন্ট। বলেই আরুষি বই নিয়ে পড়তে শুরু করে। আরহাম স্বস্তির শ্বাস ফেলে বলে, যাক, এতদিনে আরুষি একটু স্বাভাবিকভাবে কথা বলল, ঠিক আগের মতো। এদিকে পড়তে পড়তে হঠাৎ আরুষির আবার নিজের মা বাবার কথা মনে পড়ে যায়। তাই সে বইটা রেখে দিয়ে নিজের মা বাবার ছবির দিকে তাকিয়ে কাঁদতে থাকে। আরহাম তার কাঁধে হাত দিতেই সে বলে ওঠে, জানেন, পাপা বলেছিল যেদিন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে সেদিন উনি ধুমধাম করে অনুষ্ঠান করবেন, গোটা সিলেট শহরে মিষ্টি বিলাবেন। কিন্তু কোনো ব্যাপার না আরুষি, আমি খালুর সেই ইচ্ছা পূরণ করব। নেক্সট ইয়ার তো তুমি গ্র্যাজুয়েট হয়ে যাবে, তারপর দেখবে আমি কত বড় করে সেলিব্রেশন করি। এখন পড়ায় মন দাও, না হলে আর গ্র্যাজুয়েশন করতে হবে না, রিটেক দিতে হবে। আরুষি এবার একটু স্বাভাবিক হবার চেষ্টা করে। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ২৮। আরুষি আজ অনেক দিন পর ভার্সিটিতে এসেছে। তবে আগের মতো আর একা আসেনি। আজ আরহাম তাকে নিয়ে এসেছে। এতদিন পর ভার্সিটিতে এসে অনেকটাই স্বাভাবিক বোধ করছে। আরহাম আরুষিকে ধরে নিয়ে একদম তার ক্লাসের সামনে এনে বলল, যাও, পরীক্ষা দাও, তোমার পরীক্ষা শেষ হলে আমি আবার এসে তোমায় নিয়ে যাব। তার কোনো প্রয়োজন নেই। আমি একাই। আমি এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। আরুষি, তোমাকে এই অবস্থায় একা ছাড়ার ভরসা আমার নেই, তাই যা বলছি তাই শোনো। আর হ্যাঁ, পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আরুষি সামান্য হাসে আরহামের কথা শুনে। আরহাম আরুষিকে ভেতরে যাওয়ার ইশারা করে নিজেও তার ক্লাসের দিকে চলে যায়। আরুষি ক্লাস শেষে বিরস মুখে বেরিয়ে আসে। পরীক্ষাটা সে ততটা ভালোভাবে দেয়নি। ক্লাস থেকে বের হতেই আরুষি রাজীবের মুখোমুখি হয়। রাজীব আরুষির জন্যই অপেক্ষা করছিল। আরুষিকে দেখামাত্রই সে বলে ওঠে, আরু, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। রাজীব ভাই, আপনি? তোমাকে সম্বেদনা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আঙ্কেল, আন্টি এভাবে চলে যাবেন সেটা আমার ভাবনাতেও ছিল না। আমি গিয়েছিলাম ওনাদের জানাজায়। কিন্তু তুমি এতটা বিমর্ষ অবস্থায় ছিলে যে তোমার সামনে দাঁড়ানোর সাহস করে উঠতে পারিনি। জি, আমি আরহামের থেকে শুনেছি যে আপনি গিয়েছিলেন।
মনটা একটু খারাপ হয়ে গেছিল যে আপনি গিয়েও কেন আমার সাথে দেখা করলেন না, তবে এখন আপনার কথা শুনে ব্যাপারটা বুঝতে পারছি। কোনো ব্যাপার না, আপনি শুধু আমার আম্মু পাপার জন্য দোয়া করবেন, সেটাই আমার জন্য যথেষ্ট। আর কিছু চাই না আমার। এখন আমি নিজের জীবন নিয়ে আশা হারিয়ে ফেলেছি। এমন কথা বলো না আরু। আঙ্কেল, আন্টি কিন্তু সবসময় তোমায় একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম। তাই তোমায় এখন শক্ত হয়ে ওনাদের স্বপ্ন পূরণ করতে হবে। একজন বড় সাইকোলজিস্ট হতে হবে তোমায়। আন্টির স্বপ্ন ছিল তোমার নিজের একটা চেম্বার হোক, তুমি সেটা ভুলে গেছ। আরুষির সব কথা মনে পড়ে সে বলল, আপনি ঠিক বলেছেন রাজীব ভাই। আমায় আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। পাপাও তো চেয়েছিলেন যে আমি জীবনে সফল হই। সেটাই তো বলছি। আর তাছাড়া আমি দেখেছি আরহাম কিভাবে তোমায় সামলেছে। ছেলেটা সত্যি তোমায় অনেক ভালোবাসে। আরুষি এবার কিছুটা লজ্জা পেয়ে মাথা নামায়। রাজীব মলিন হেসে বলে, আরহাম তোমাকে অনেক বেশিই ভালোবাসে। এতটা ভালো হয়তো অন্য কেউ তোমায় বাসতে পারবে না। তুমি ওর সাথেই জীবনে সুখী হতে পারবে বলে আমার মনে হয়। আমার দোয়া তোমার জন্য সব সময় থাকবে। আমাকে নিজের বড় ভাই ভাবতে পারো, তুমি আজীবন বড় ভাইয়ের মতোই তোমাকে গার্ড দিয়ে যাব। আর জীবনে কখনো কোনো বিপদে পড়লে এই ভাইকে মনে রেখো। আর কেউ তোমার বিপদে তোমার পাশে না থাকলেও এই রাজীব ভাই থাকবে। আরুষি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না ভাইয়া। তবে আপনার এই সমর্থনের জন্য ধন্যবাদ। এরই মধ্যে আরহাম সেখানে চলে আসে। আরহাম এসেই আরুষির সামনে দাঁড়ায়। রাজীব আরহামকে দেখে বলে, ওই তো আরহাম এসে গেছে। যাও, নিজের স্ত্রীকে নিয়ে যাও। আর ওর খেয়াল রেখ। আরহাম হেসে বলে, জি অবশ্যই। আমি ওর খেয়াল রাখব। আর কোনো দুঃখকে ওকে অতিক্রম করতে দেব না। আরহামের কথা শুনে অবাক চোখে তার দিকে তাকায় আরুষি। অতঃপর আরহাম আরুষিকে নিয়ে নিজের সাথে বাড়িতে ফেরে। 3 দিন পর আরুষি রুমে চুপচাপ মন খারাপ করে বসে আছে। একটু আগেই সে ভার্সিটি থেকে ফিরল। আজ আর আরহামের সাথে আসেনি সে। এক প্রকার রাগ করেই একা চলে এসেছে। আরুষি শুনেছে আরহামের ক্লাসের ফারিয়া নামের একটা মেয়ে নাকি আজকাল সবসময় আরহামের পেছনে টিকটিকির মতো চিপকে আছে। আজ তো সে নিজের চোখে আরহামকে মেয়েটার সাথে কথা বলতে দেখেছে, যা দেখে আরুষির মেজাজটা খারাপ হয়ে গেছে। আরুষি হাত মুষ্টিবদ্ধ করে বলে, এই লোকটা কখনো শোধরাবে না। স্কুলেও এভাবে মেয়েদের সাথে ধলাদলি করত, আর এখনও। কথাগুলো ভাবতেই আরুষির মাথা কেমন জানি ঘুরতে লাগল। একে একে চোখের সামনে অতীতের সব স্মৃতি মনে পড়ে যেতে লাগল। স্কুল জীবনে আরহামের পাশে অন্য কোনো মেয়েকে দেখলে আরুষি একদম সহজেই করতে পারত না। যদিও সে ভাবত হয়তো আরহামকে সহ্য করতে পারে না জন্যই এমন লাগে, কিন্তু আসলেই কি তাই? আরুষির তার মায়ের বলা কথাগুলো মনে পড়ল। আরিশা খন্দকারও তো বলেছিলেন আরুষি হয়তো নিজের অজান্তেই অনেক আগে থেকে আরহামকে ভালোবাসে। আসলেই কি তাই? আরুষি বিড়বিড় করে বলে, আমি কি সত্যিই আরহামকে? এর মধ্যেই আরহাম চলে আসে। সে আরুষির উদ্দেশ্যে বলে ওঠে, আরুষি, তুমি হঠাৎ এভাবে আমাকে না বলে একা একা বাসায় চলে এলে কেন? আমি তো তোমায় বলেছিলাম আমি তোমাকে নিয়ে আসব। তাহলে তুমি আসার সময় আমায় বললে না কেন? আপনার কি আমাকে নিয়ে আসার মতো এত সময় আছে নাকি? তাই আমি একাই চলে এলাম। মানে, এসব কি বলছ তুমি? আমার সময় কেন থাকবে না? অবশ্যই সময় আছে, তোমাকে তো আমি বলেওছিলাম যে নিয়ে আসব। কিন্তু আমি তো ভাবলাম আপনি ওই ফারিয়া নাকি টারিয়া ওর সাথে এত ব্যস্ত আছেন যে আমার কথা ভুলেই গেছেন। আরহাম কিছু বলতে গিয়েও থেমে যায়। অতঃপর দুষ্টু হেসে বলে, কেন? তুমি কি জেলাস নাকি? আরুষি আমতা আমতা করে বলে, কেন? আমি জেলাস হতে যাব কেন? আপনার বান্ধবীর সাথে আপনি ঘুরতেই পারেন। আমার কি তাতে? আরহাম এবার হঠাৎ করে আরুষির হাতটা ধরে তাকে নিজের অনেক কাছে টেনে নেয়। অতঃপর বলে, তোমার এই জেলাসি তো নতুন নয়। সেই স্কুল লাইফ থেকেই দেখে আসছি আমার পাশে অন্য কোনো মেয়ে দেখলে আরু দা জেলাস গার্ল তেলে বেগুনে জ্বলে ওঠে। আরুষি রেগে বলে, কি বললেন? আমি জেলাস গার্ল? আমি জেলাস গার্ল হলে আপনি একটা প্লেবয়, ক্যারেক্টারলেস প্লাম্বার। লজ্জা করে না ঘরে স্ত্রী থাকতে অন্য মেয়ের সাথে এত ধলাদলি করতে? আগে না হয় স্কুলে ছিলেন, বয়স কম ছিল, অবিবাহিত ছিলেন, কিন্তু এখন তো বোঝার যথেষ্ট বয়স হয়েছে আপনার। মানে তুমি স্বীকার করছ যে তুমি আমার স্ত্রী? তুমি তাহলে এই বিয়েটা মন থেকে মেনে নিচ্ছ? না মানে? থাক, আর কথা ঘুরিয়ে লাভ নেই। আমার যা বোঝার আমি বুঝে গেছি। এখন শুধু তোমার মুখ থেকে সবটা শোনার অপেক্ষায় আছি। বলবে তো নাকি? বলেই সে আরুষির থেকে দূরে সরে যায়। আরুষি বলে, কি বলবো? এটাই বলবে যে ইউ লাভ মি।
কথাটা শোনামাত্রই আরুষির শরীর দিয়ে শীতল স্রোতের আবেশ বয়ে যায়। হৃদস্পন্দন দ্রুত হয়। To be continue. পরবর্তী পর্বটা অনেক রোম্যান্টিক হবে। আমি তো চাইছি আজকেই বোনাস হিসেবে পর্বটা দিতে। আপনারাও কি চান? যদি আজকে রাতের মধ্যে 500 লাইক পূর্ণ হয় তাহলে রাতেই রোম্যান্টিক বোনাস পর্বটা দিয়ে দেব। অশ্রুজলে বোনা বিয়ে সিজন 3 লেখনীতে ইয়াসমিন খন্দকার পর্ব 29 আরুষি আরহামের বলা কথাগুলোই ভাবছে। তার মাথায় হঠাৎ করে ছোটবেলা থেকে শুরু করে এখনকার সমস্ত স্মৃতিগুলো ভেসে আসছে, বিশেষ করে আরুষির মা বাবার মৃত্যুর পর আরহাম যেভাবে তাকে সামলেছে তার জন্য যত যাই বলুক কমই বলা হবে। আরুষি ভাবে, আমি তাহলে সত্যিই আরহামের প্রতি অনুভূতি ধারণ করে চলেছি এতগুলো বছর, কিন্তু আমি এতটাই বোকা যে কখনো নিজের মনের অনুভূতি বুঝতেই পারিনি। তবে এবার আমি সবটা বুঝতে পেরে গেছি। এখন আর কোনো লুকোচুরি হবে না। আমি আরহামকে এবার নিজের মনের কথা জানাব। আরুষি নিজের একটা সুন্দর শাড়ি বের করে পরে নেয়। যদিও সে খুব একটা বেশি শাড়ি পরে না, তবে গত বছর ঈদে আরিশা তাকে এই শাড়িটা কিনে দিয়েছিল। তাই আজ এই শাড়িতেই নিজেকে রাঙিয়ে নিল সে। শাড়িটা পরার সময় মায়ের কথা মনে পড়ে গেল তার। আরুষি ইমোশনাল হয়ে গেল, কারণ আরিশা তাকে শাড়ি পরতে দেখে অনেক খুশি হতো। আরুষি বলে, আম্মু, জানি না তুমি কোথায়। আমার কথা কি আদৌ তোমার কান অবধি পৌঁছাতে পারবে? তুমি তো চেয়েছিলে যে আমার আর আরহামের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাক। অবশেষে দেখো, তোমার চাওয়াটাই পূরণ হতে চলেছে। তুমি যদি আজ বেঁচে থাকতে তাহলে কতই না খুশি হতে। তবে তুমি যেখানেই থাকো আমার জন্য দোয়া করে যেও, যেন আমি তোমার মতো হতে পারি। তুমি যেভাবে পাপার সাথে সুখী জীবন কাটাতে পেরেছ, তেমনিভাবে আমিও যেন আরহামের সাথে মিলে বাকি জীবনটা সুখে কাটাতে পারি। বলেই আরুষি নিজের সাজগোছও শেষ করে নেয়। এমন সময় আমান তার রুমে চলে আসে। আরুষি আমানকে ডেকে পাঠিয়েছিল। আমান এসেই বলে, আরু আপাই, আমাকে ডেকেছিলে তুমি? হ্যাঁ, আসলে আমার তোমার কিছু সাহায্যের প্রয়োজন। কি সাহায্য? অতঃপর আরুষি আমানকে কিছু কথা বলে। সেসব শুনে আমান হালকা হেসে বলে, কোনো চিন্তা করো না আপাই। তোমার এই ভাই থুরি দেবর আমান থাকতে তোমার কোনো চিন্তা নেই। আমি সব কাজ ঠিকভাবে করব। ধন্যবাদ আমান। আরহাম কিছু জরুরি কাজে বাইরে এসেছিল। কাজ শেষেই আবার নিজের মতো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় হঠাৎ করে আরহামের ফোন বেজে উঠতেই সে ফোনটা হাতে নিয়ে দেখে আমান ফোন করেছে। আরহাম ফোনটা রিসিভ করেই বলে, হ্যাঁ ভাই, বল কি বলবি। ভাইয়া, আসলে একটা সমস্যা হয়ে গেছে আরু আপাই। আরুষি, কি হয়েছে ওর? কি হলো, চুপ করে আছিস কেন, বল কি হয়েছে আমার আরুষির? তেমন কিছু না। আসলে আরু আপাই একটু অসুস্থ বোধ করছে। বলছে তার কিছুই ভালো লাগছে না, তোকে যেন ফোন করি। ওহ আচ্ছা, ওকে চিন্তা করতে বারণ কর। আমি এক্ষুনি আসছি। বলেই আরহাম হন্তদন্ত হয়ে তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোরা থাক, আমায় এখন বাসায় যেতে হবে। আরুষি অনেক অসুস্থ। আরহামের বন্ধু মুন্না বলে ওঠে, বাহ আরহাম, তুই তো দেখছি বিয়ে হতে না হতেই বুয়ের হাতের পুতুল হয়ে গেছিস। বুয়ের অসুস্থতার কথা শুনেই ছুটে যাচ্ছিস। এটা হাতের পুতুল হওয়া নয়, এটা বুয়ের প্রতি ভালোবাসা। তুই আগে বিয়ে কর, তারপর তুইও বুঝতে পারবি। বলেই আরহাম দ্রুত স্থান ত্যাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছেই আরহাম ছুটতে ছুটতে নিজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করে দেখতে পায় রুমের লাইট অফ। আরহাম কিছুটা ভীত স্বরে বলে, আরুষি কোথায় তুমি? তুমি ঠিক আছ তো? কিন্তু বিপরীত দিক থেকে কোনো উত্তর আসে না। আরহামের ভয়টা আরও বেড়ে যায়। সে বলে ওঠে, আরুষি, ভয় পেও না, আমি এসে গেছি, তুমি সুস্থ হয়ে উঠবে। এমন সময় হঠাৎ করে আরুষি হাতে একটা মোমবাতি নিয়ে আরহামের সামনে এসে দাঁড়ায়। আরহাম অবাক হয়ে আরুষির দিকে তাকায়। আরুষি হালকা হেসে বলে, কি অবাক হলেন তো মিস্টার আরহাম? কেমন লাগল আমার দেয়া সারপ্রাইজ? এসবের মানে কি আরুষি? আমান যে আমায় বল তুমি অসুস্থ। উহুম, এটা তো একটা চাল ছিল আসলে, কি বলুন তো, এতগুলো দিন পর আমি নিজের মনের গোপন অনুভূতিগুলো বুঝতে পেরেছি, তাই কিভাবে প্রতিক্রিয়া দেখাবো বুঝে উঠতে পারিনি। আর তাই আমি আপনাকে কিছু বলতে চাই আরহাম। বলো। তোমার কথা শোনার জন্যই তো আমি এতদিন থেকে অপেক্ষা করছি। আমি আমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। কথাটা শোনার পর আরহাম আর এক মুহূর্ত অপেক্ষা করল না। আরুষিকে নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আরুষিও আরহামের সাথে সমান প্রতিক্রিয়া দেখাতে থাকে। তাদের মধ্যকার দূরত্ব ঘুচে যায়।
ধীরে ধীরে আরহামের স্পর্শ আরও গভীর হয়, সে নিজের পরনের টি শার্ট খুলে ছুঁড়ে মারে। আরুষির শাড়ির আঁচলটাও সরিয়ে দেয়। আরুষির ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, এতদিন পর যখন আমাদের মধ্যকার সকল ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব মিটে গিয়ে ভালোবাসার রং এসেছে, তখন আমি চাই এই রঙে ভেসে যেতে। তুমি আমার সাথে এই ভালোবাসার রঙে ভেসে যেতে প্রস্তুত তো আরুষি? আরুষি কাতর স্বরে বলে, হ্যাঁ, আমি প্রস্তুত। আরহাম এবার আর অপেক্ষা করে না। আরুষিকে টেনে নিয়ে গিয়ে বিছানায় ফেলে। অতঃপর আরুষির উপর শুয়ে পড়ে আরুষির শরীর থেকে আবরণ সরাতে থাকে এবং নিজেও সম্পূর্ণ আবরণহীন হয়। অতঃপর তারা দুজনে হারিয়ে যায় ভালোবাসার এক অতল সাগরে। পূর্ণতা পায় তাদের সম্পর্ক। আরহাম আরুষিকে যত্ন সহকারে নিজের বুকে জড়িয়ে রাখে। তাদের দুই আত্মা ইতিমধ্যেই মিলিত হয়েছে। আরহাম আরুষির কপালে একটা চুমু খেয়ে বলে, আই লাভ ইউ আল্লাট আরুষি খন্দকার। আই লাভ ইউ। আমিও আপনাকে ভীষণ ভালোবাসি আরহাম। বেশ, এটি যখন ভালোবাসো তখন আজ থেকে আর আপনি নয়, শুধু তুমি, বুঝলে? আচ্ছা, চেষ্টা করব। তবে একটু সময় লাগবে। লাগুক। তবে আমি চাই আমাদের মাঝে যেন একটু দূরত্ব না থাকে। বলেই সে আরুষির হাত নিজের কবজায় নিয়ে তার আঙুলে আঙুল মেলায়। আরুষি বলে ওঠে, জানো, ছোটবেলা থেকে আমার ভাগ্যটা বেশ খারাপ। আমি যাকেই ভালোবেসেছি সেই আমাকে ছেড়ে চলে গেছে। তুমি কখনো আমায় ছেড়ে যাবে না তো? কখনোই না। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশে থাকব। আরুষি নিজের হাতের কনিষ্ঠা আঙুল এগিয়ে দিয়ে বলে, পিঙ্কি প্রমিস। আচ্ছা, পিঙ্কি প্রমিস। বলে দুজনেই হেসে ওঠে। একে অপরের মুগ্ধতায় এভাবেই হারিয়ে যায় তারা। 1 বছর পর। সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ধীরে ধীরে 3-6-5 দিন তথা 1 বছর পেরিয়ে গেছে। এই 1 বছরে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। আরহাম ইঞ্জিনিয়ারে নিজের গ্রাজুয়েশন শেষ করে এখন স্নাতকোত্তরের জন্য পড়ছে। আরুষিও এবার গ্রাজুয়েট হতে চলেছে। আজকেই তার গ্রাজুয়েশনের দিন। দুজনের সম্পর্ক এখন ভীষণ সুন্দর। আরুষির স্বপ্ন এখন একজন সাইকোলজিস্ট হওয়া। আরহাম তার স্বপ্ন পূরণে পাশে থাকতে চায়। এদিকে নির্ঝর খান এখন আরুষিকে মেনে নিয়েছেন পুত্রবধূ হিসেবে। আফিফা খানও সব মিলিয়ে ভীষণ খুশি। নির্ঝর খান সিদ্ধান্ত নিয়েছেন খুব শীঘ্রই শায়নশায়রার সাথেও সম্পর্ক মেরামত করবে। এজন্য তাদের অনুরোধ করে লন্ডন থেকে ডেকেও পাঠিয়েছে। তারা শীঘ্রই আসবে জানিয়েছে। আফিফার সাথে এসব নিয়ে আলোচনা করে নির্ঝর। সব শুনে আফিফা বলে, যাক, সবকিছু ভালোর দিকেই এগোচ্ছে। এতদিন পর আমাদের পরিবারের সবকিছু ঠিক হতে চলেছে। আল্লাহর কাছে এখন আমার একটাই প্রার্থনা, আমাদের পরিবারে যেন আর নতুন কোনো অশান্তি না আসে। অসরুজলে বোনা বিয়ে। সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 30। আরুষি নিজের ঘরে বসে গ্রাজুয়েশন ডে সেলিব্রেশনের জন্য সুন্দর একটা পোশাক খুঁজছিল। তবে কিছুতেই সে মনমতো কোনো পোশাক খুঁজে পাচ্ছিল না, এজন্য মনটা বড্ড খুঁতখুত করছিল। এমন সময় আরহাম তার সামনে একটা নীলচে শাড়ি ধরে বলে, এটা পরে নাও। এটা পরলে তোমায় অনেক সুন্দর লাগবে। আরুষি হেসে বলে, আমার সব পছন্দ তুমি কিভাবে সবসময় বুঝে যাও? কারণ আমার কাছে তুমি একটা খোলা ডায়েরির মতো, যাকে আমি চশমা ছাড়াই স্পষ্ট পড়তে পারি। আরুষি খুশি হয় আরহামের কথা শুনে। অতঃপর শাড়িটা পরে তৈরি হয়ে নিয়ে আরহামের সামনে এসে বলে, আমায় কেমন লাগছে? আমার চোখে তুমি সবসময় সেরা আরুষি। আজকেও তোমায় অনন্য রূপসী লাগছে। আরুষি এবার একটু নম্রস্বরে বলে, আমার কেন জানি অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আজ আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। আজ আম্মু পাপার আমার পাশে থাকার কথা ছিল, কিন্তু ওনারা সব সময় তোমার পাশে আছেন। তোমার মনে সাহস হয়ে ওনারা বেঁচে আছেন। ঠিক বলেছ তুমি। তুমি বেশি চিন্তা না করে এখন বেরিয়ে পড়ো, সময় তো হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজ বিকেলে কিন্তু তোমার গ্রাজুয়েশন উপলক্ষে আমরা ঘুরতে যাব। একসাথে কিছু সুন্দর সময় কাটাব। অতঃপর একসাথে মিলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাব। আরুষি মাথা নাড়ায়। গ্রাজুয়েশন কোট পরে ও ক্যাপ মাথায় দিয়ে হাতে সার্টিফিকেট নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছে আরুষি। আর তার জীবনের অন্যতম এক বিশেষ দিন। যদিও মা বাবাকে এই দিন পাশে না পাবার জন্য তার অনেক আফসোস হচ্ছে, তবুও সে খুশি, কারণ সে অনেক ভালো খগেপায়ের সাথে নিজের গ্রাজুয়েশন শেষ করতে পেরেছে। এখন আরুষি চাইলেই একটা সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারবে। আরুষি ভার্সিটির ক্যাম্পাস চত্বরে আসতেই হঠাৎ কেউ তার নাম ধরে ডাক দেয়। আরুষি পিছন ফিরে তাকিয়ে রাজীবকে দেখে হালকা হেসে বলে, রাজীব ভাই, আপনি এসেছেন। রাজীব হালকা হেসে এগিয়ে আসে। তার পরনে পুলিশের ইউনিফর্ম। আরুষির একদম মুখোমুখি হয়ে আরুষি বলে,
অবাক হলে বুঝি? তোমার জীবনের এত বিশেষ একটা দিনে আমি থাকব না সেটা কি হতে পারে? আরুষি বলে, শুধু অবাক নয়, আমি ভীষণ খুশিও হয়েছি রাজীব ভাই। আজ কতদিন পর আপনাকে দেখলাম। আমি ভাবতেও পারিনি আপনি চট্টগ্রাম থেকে এত দূরে ছুটে আসবেন, তাও শুধু আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবার জন্য। আপনি তো দেখছি আগের থেকে অনেক স্বাস্থ্যবান হয়ে গেছেন। আমার খুব ইচ্ছা ছিল আপনাকে পুলিশের ইউনিফর্মে দেখার। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হল। সত্যিই এই পোশাকে আপনাকে অনেক মানিয়েছে। আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন, এবার আমার নিজের স্বপ্ন পূরণের কথা। আমি নিশ্চিত তুমিও অনেক বড় একটা সাইকোলজিস্ট হতে পারবে। রাজীব এখন একজন পুলিশের এসআই। পড়াশোনা শেষ করে সে চাকরিটা নিশ্চিত করেছে। আরুষি রাজীবের সাথে কিছু গল্পগুজব করল। রাজীব আজও অবিবাহিত এবং সে জানায় তার বিয়ে করারও আপাতত কোনো ইচ্ছা নেই, সে নিজের ক্যারিয়ারে সময় দিতে চায়। কথায় কথায় একসময় রাজীব বলে ওঠে, আচ্ছা, আঙ্কেল আন্টির মৃত্যুর তদন্তের ব্যাপারে সর্বশেষ কি খবর? আমি তো এখন চট্টগ্রামে পোস্টিং-এ আছি, এদিকের খবর কিছু জানি না। আরুষির মুখটা হঠাৎ কালো হয়ে যায়, সে বলে, এই মৃত্যুটাকে একটা দুর্ঘটনা বলে রিপোর্ট করা হয়েছে। তদন্ত শেষে বলা হয়েছে যে ভেতরে ইলেকট্রিক্যাল সমস্যার কারণেই আগুন লাগে। কিন্তু আমার মোটেই এটা মনে হয় না, এটা দুর্ঘটনা হতেই পারে না। আমার মা-বাবাকে পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে। আর আসল অপরাধীকেও আমি শাস্তি পাওয়াব। এজন্য আমার যা করতে হয় করব। আমি আবারও নতুন করে মামলাটা চালু করেছি। এবার সব সত্য সামনে আনবই। একদম ঠিক করেছ তুমি। কোনো সাহায্য লাগবে আমায় বলবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমায় সাহায্য করা। এভাবে আর কিছু সময় কথা বলার পর রাজীব আরুষিকে বিদায় জানিয়ে চলে যায়। আরুষিও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আমানের মনটা আজ বড্ড খুশি। কারণ আগামীকাল দীর্ঘ 1 বছর পর সে সায়রাকে দেখবে। আরহাম ও আরুষির বিয়ের পর সায়রা যে সেই রাগ করে তার বাবার সাথে লন্ডনে ফিরে গেল, তারপর এই 1 বছরে তাদের পরিবারের কারো সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। তবে অবশেষে আগামীকাল অতীতের সব ক্ষত ভুলে আবারও তাদের পুনর্মিলন হতে চলেছে। আমান ব্যাপারটা নিয়ে ভীষণ খুশি। সে মনে মনে ভাবে, এবার আর আমি নিজের অনুভূতি লুকাব না। সায়রাকে বলে দেব আমি ওকে কতটা ভালোবাসি। আফিফা খান আমানকে এভাবে মুচকি হাসতে দেখে বলে, কি হয়েছে আমান? এভাবে হাসছ কেন? তেমন কিছু না মম। আসলে এতদিন পর পরিবারের সবাই একত্রিত হব ভাবতেও ভালো লাগছে। এমন সময় নিজুম খান সেখানে উপস্থিত হয়ে বলেন, আসলেই কতদিন পর আমি আবার সায়রা দিদিভাইকে দেখতে পাব। আফিফা খান বলেন, এতগুলো দিন পর আমাদের পরিবারটাতে যেন খুশির বৃষ্টি নেমে এসেছে। এভাবেই সবার জীবন সুন্দর হোক, আর যেন কোনো বিপদ আমাদের পরিবারকে স্পর্শ করতে না পারে। আরহাম ও আরুষি একে অপরের হাত ধরে একটি সুন্দর লেকের ধারে বসে আছে। দুজনের দৃষ্টি আজ একে অপরের দিকে নিবদ্ধ। আরুষি একসময় বলে ওঠে, এভাবে কি দেখছ? আমার বুকে দেখছি। আরুষি লজ্জা পেয়ে মাথাটা নামিয়ে নেয়। আরহাম আরুষির মাথাটা আলতো করে টেনে তুলে বলে, এখনো এত লজ্জা? এত লজ্জা পেলে তোমায় মানায় না। আমার তো সেই রাগী, জেদি, কঠোর আরুষিকেই ভালো লাগে। আসলেই? হ্যাঁ, কারণ আমি চাই আমাদের জীবনে একটা ছোট্ট অতিথি আসুক, যে তার মায়ের মতো রাগী, জেদি হবে। আরুষি এবার একটু বেশি লজ্জা পেয়ে যায় এবং হেসে ফেলে বলে, আমিও তাই চাই। অনেক দিন থেকেই তোমাকে কথাটা জানাবো বলে ভাবছি, তবে তুমি পড়াশোনা নিয়ে বিজি ছিলে বলে এ ব্যাপারে এগোইনি। তবে এবার মনে হয় সঠিক সময় এসেছে। যদিও আমার কোনো তাড়া নেই, তুমি চাইলে এখন মাস্টার্স বা পিএইচডি শেষ করে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারো। তারপরও আমার বেবির কথা ভাবতে পারি। না, আমি আর দেরি করতে চাই না। আর তাছাড়া বাচ্চা ও ক্যারিয়ার দুটোই তো একসাথে সামলানো যায়। তেমন আমার আম্মু খালামনিরা সামলেছেন, তেমনি আমিও পারব। জানো, যখন ছোটবেলায় আম্মু আমায় আদর করত, তখন আমিও আমার পুতুলকে সেভাবেই আদর করতাম। এমনকি ছোটবেলায় একবার তো এক্সামে এম ইন লাইফ প্যারাগ্রাফেও লিখেছিলাম আমি ভালো মা হতে চাই। যা নিয়ে পড়ে আমার ফ্রেন্ডসরা অনেক হাসাহাসি করেছিল। আম্মু পাপাকে হারানোর পর বড্ড কষ্ট অনুভব হয়। এখন হয়তো একটা বেবি আসলে কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। বেশ, তাহলে তো বেবির পরিকল্পনা শুরু করতে হয় দেখছি। তবে আমার কিন্তু একটা দুটো বেবি দিয়ে হবে না, পুরো ক্রিকেট টিম লাগবে। বাব্বাহ, কি যে বলো তুমি! ক্রিকেট টিম আনার আগে নিজে আগে লাখপতি হয়, না হলে ওদের খাওয়াবে কি? আমার বাবার যা আছে তা দিয়ে আমার বাচ্চাদের কোনো অভাব হবে না। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ খুব শীঘ্রই আমিও একজন ইঞ্জিনিয়ার হতে চলেছি। শোনো চাপ,
এখন আপাতত আমাদের ফার্স্ট বেবিকে আনার ব্যবস্থা শুরু করে দেই। বাকিদেরটা পরে দেখা যাবে বলে দুজনেই একসাথে হেসে ওঠে। টেবিলের উপর একটা ফাইল জোরে ছুঁড়ে মারল একজন মহিলা। ঈশান কবির আলতো স্বরে বললেন, এতটা রেগে যেও না। আমি দেখছি কিভাবে ম্যানেজ। মহিলাটি হাতের ইশারা করে তাকে থামিয়ে দিয়ে বলে, তোমাকে কিছু করতে হবে না। এবার যা করার আমি করব। খুব শখ না এই আরুষি না আরু হোয়াটেভার। নিজের মা বাবাকে ইনসাফ দেওয়াবে। এবার ওর ইনসাফ আমি বের করে দেব। যেভাবে ওর মা বাবার লাইফ হেল করেছিলাম ঠিক সেভাবেই এবার ওর লাইফটা হেল বানিয়ে দেব। সব কেড়ে নেব ওর থেকে সব।